বন্ধুরা, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর হ্যাঁ, লাইক কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবেন না। রাস্তার ধারে কান ধরে দাঁড়িয়ে আছি, আর স্যার টিউশনের দরজায় দাঁড়িয়ে আমার উপর নজর রাখছে। আমি যদি কান ছেড়ে দেই এই জন্য রাস্তার লোকেরা সবাই আমার দিকে তাকিয়ে আছে, সবাই হাসছে। খুব রাগ লাগছে, ইচ্ছে করছে সব কাটাকে ধরে কুচি কুচি করি। শয়তানের কারখানা একটা। স্যার আমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। আমি নিচের দিকে একবার মুখ করছি আর একবার রাস্তার লোকগুলোকে দেখছি। স্যার এবার আমাকে ভেতরে আসতে বললেন। আমি বুঝতে পারলাম না আমি দোষটা কি করেছি। আমি ব্যাগটা নিয়ে চলে আসতে যাব, অমনি হাড়িমুখো স্যারটা বললেন, কোথায় যাচ্ছ? ক্লাস করবে না? না, করব না আপনার ক্লাস। হাড়িমুখো স্যার। কিছু বললে তুমি? কই না তো, কিছু বলিনি। আচ্ছা, ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছ? আমি আর পড়বো না আপনার কাছে। কেন? কেন পড়বে না শুনি? আপনি আমাকে শুধু শুধু কান ধরে রাস্তায় দাঁড় করালেন। শুধু শুধু? তা নয় তো কি, কিসের জন্য কান ধরে দাঁড় করালেন? তোমাকে জয় প্রপোজ করেছিল? তো তুমি অ্যাকসেপ্ট করেছো? হ্যাঁ করেছি, তাতে আপনার কি শুনি? আমার টিউশনে এসব চলবে না, বুঝেছো? আর তারপরও যদি এসব শুনতে পাই, আমি তোমার বাবাকে সব বলবো। সরি স্যার, আর কোনোদিন হবে না। ওকে, চুপ করে বসো। এখন তোমাদের পরীক্ষার খাতা দেখাবো। ওকে স্যার। রাক্ষস একটা, শয়তান, সব সময় আমার পেছনে বাঁশ দেওয়ার জন্য রেডি। ইচ্ছে মতো গালাগালি করলাম স্যারকে। তিথি, তুই 190 পেয়েছিস। এইভাবে সবার এক এক করে নং বলল স্যার। এবার শুরু বাকি আমার এবং আমার বেস্টুর। শিমুল। হ্যাঁ স্যার বলুন। ঈশ্বরী, তুই পেয়েছিস 110। অনেক হয়ে গেছে তো। তোর বাবাকে কাল আমার সাথে দেখা করতে বলবি। কেন স্যার? সেটা জেনে তুই কি করবি? যেটা বলছিস সেটা করবি। শিমুল। হ্যাঁ বলুন। তুমি 100 পেয়েছো, ওঠে সেখানে। জি স্যার। এটা কি শিমুল? তোমার পড়াশোনা কোথায় এসে পৌঁছেছে, বুঝতে পারছো? এই জন্যই তো বাড়িতে বললাম বিয়ে করব, আমার পড়তে ভালো লাগে না। কিন্তু শাট আপ। তোমার লজ্জা করে না? এটা কোনো নং হলো? কেন স্যার, জিরো কি নং না? শিমুল। আচ্ছা, আমার পরিচয়টা দিয়ে নেই। আমি শিমুল, বাবা মায়ের একমাত্র মেয়ে। আমি এখন কলেজে ফার্স্ট ইয়ারে পড়ি, তাও আবার জোর করে কলেজে ভর্তি হয়েছি ঘুষ দিয়ে। আমার মাথায় গোবর ভরা। আর যার সাথে এতক্ষণ যুদ্ধ করে এলাম, তিনি আমার স্যার আয়াত, টিউশনের স্যার আর কলেজের স্যার। আর বেস্টু ঈশ্বরী, আমি ওকে আদর করে ইস্যু বলে ডাকি। যাই হোক, বাকি ঘটনা গল্পে জানতে পারবেন। পরের দিন কলেজে তাড়াতাড়ি রেডি হয়ে ইস্যুকে নিয়ে বেরিয়ে গেলাম কলেজে। কলেজে ঢুকতেই কেউ একজন পা বাড়িয়ে আমাকে ফেলে দেয়। আহ, কোন রানু মণ্ডলের বর্রে আমাকে ফেললি? আজ তোকে তো। উঠতে উঠতে কথাটা বললাম। উঠে দেখি স্যার দাঁড়িয়ে। ব্যাস, আমার তো মাথা গরম হয়ে গেল। স্যার আপনি আমাকে ফেললেন কেন? চুপ। আমি তোমাকে ফেলিনি, আয়ুষ ফেলেছে। ভালো করে তাকিয়ে দেখো। ননসেন্স। আমি ননসেন্স? তোকে আমি দেখে নেবো আয়াত, আগে এটাকে দেখি। ওই হারামি, তুই আমাকে ফেললি কেন? কি করব দেখবি তুই। ওয়েট অ্যান্ড ওয়েট বলেই কিছু দূর থেকে একটা মোটা লাঠি নিয়ে এলাম। ওড়নাটা কোমরে বেঁধে নিয়ে ওদের দিকে এগিয়ে এলাম আর সব কটাকে লাঠি দিয়ে পেটালাম। প্লিজ আমাকে ছেড়ে তো বোন, প্লিজ, আর হবে না। সব স্যার ম্যামরা চলে আসে। এই, এটা কি করছো তুমি? ওকে মারছো কেন? কে বে এত জ্ঞান দিতে আসছে? স্যার আপনি? সরি। তুমি ওকে মারলে কেন? আমাকে ফেলে দিয়েছে তাই। তা বলেও হবে? মারবে? যাও, ক্লাসে যাও। সবাইকে ক্লাসে যেতে বলে। ক্লাসরুম, স্যার পড়াচ্ছে আর আমি কাগজ নিয়ে খেলা করছি। শিমুল, শাট আপ। জি স্যার। তোমাকে একটা খুব সহজ প্রশ্ন করছি। ক্লাস 19-এ পড়েছো। আচ্ছা করুন। ভাজক কলা কাকে বলে? এত সোজা প্রশ্ন? এটা তো আমি চুটকিতে বলে দিব। যে কলা ভেজে রান্না করা হয় তাকে ভাজক কলা বলে। হোয়াট? শিমুল, তোমার মনটা কোথায়? পড়াশোনা কেন করছো না ঠিক মতো? স্টপ, সবাই চুপ।
এটা তোমার কত আগের পড়া, আর তুমি এটার উপর কি দিলে? স্কুলে এসে কি করেছিলে? কেন, এটাই লিখেছিলাম। যাও, ক্লাসের বাহিরে কান ধরে দাঁড়াও। ক্লাসের বাইরে কান ধরে দাঁড়িয়ে রইলাম, আর ওই হাড়িমুখো স্যারকে 1000 টাকা গালাগালি করলাম। কলেজ ছুটি হয়ে আমি আর ইস্যু হাঁটছি, অমনি একটা বড় কার এসে সামনে দাঁড়ালো। এই দেখতে পান, আল্লাহ দুটো চোখ দিয়েছে, কাজে লাগান। মানুষের প্রাণ নিতে গাড়িতে বসে আছেন, বের হন। সরি সরি, আসলে বুঝতে পারিনি, ফোনে কথা বলছিলাম। ওকে ওকে, যা, এবারের মতো মাফ করলাম। বাড়িতে এসে দেখি মা আর বাবা খুব ব্যস্ত। আমি নিজের রুমে ব্যাগটা রেখে বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর বাবা আর মা আমার রুমে এসে বলল, কাল তোর গায়ে হলুদ, পরশু তোর বিয়ে, পাত্র আমরা ঠিক করে রেখেছি, এই ছবিটা দেখে নে। বিয়ে? হুম। বাবা মা চলে যায়। থাক, ওটা তো আর সত্যি বলেনি। তা বলে বিয়ে ঠিক করে দিল? দেখবো না ছবি? ছবিটা বিছানার এক পাশে ছুঁড়ে ফেলে দিয়ে ঘুমিয়ে পড়ল শিমুল। সকালবেলা মায়ের ডাকাডাকিতে ঘুম ভেঙে বিরক্ত হয়ে বিছানায় উঠে বসে ঘুম ঘুম চোখ নিয়ে আর চেঁচিয়ে ওঠে, সকালবেলা তো ডাকাডাকি কিসের? মেয়েরা কথা শোনো বলে কি, তোর কি হুঁশ জ্ঞান আছে? আজ তোর গায়ে হলুদ, তাড়াতাড়ি উঠে ফ্রেশ হয়ে আয়। মা প্লিজ আর একটু ঘুমাতে দাও, আর একটু। এই, তুই উঠবি নাকি আমি পানি আনবো? উঠছি উঠছি। উঠে ফ্রেশ হয়ে বিছানায় বসে আছি, তখন ইস্যু একটা হলুদ শাড়ি নিয়ে আমার রুমে এসে বলল, এই নে, শাড়িটা পরে নে, কাকিমা রেগে যাবে না হলে। তুই এখানে কি করছিস? আর কি করে জানলি আমার বিয়ে? কিরে, তোর বেস্টের বিয়ে আর জানবো না? কাকিমা কালই আমাদের বাড়িতে গিয়ে বলে এসেছে, তাই সকাল সকাল চলে এলাম। ভালো করেছিস। এখন শাড়িটা পরে আয় তাড়াতাড়ি। ওকে। শাড়িটা পরে এলো শিমুল। হালকা লিপস্টিক, কারো কাজল, হলুদ রঙের গয়না, ফুলের। আজ শিমুলকে হলুদ পরেই লাগছে। সবাইকে এই দিনে সুন্দর লাগে, তবে আমাদের নায়িকা কোনো পরীর থেকে কম না। শিমুলকে সাজিয়ে ইস্যু নিজেই শিমুলের দিকে হা করে তাকিয়ে আছে। কি হলো, হা করে কি দেখছিস? মুখ বন্ধ কর, মাছি ঢুকে যাবে। আজ তো আমি তোর উপর ক্রাশ খেয়ে গেলাম। যদি ছেলে হতাম, আমি আজ তোকে নিয়ে পালিয়ে যেতাম। তোর এই ফালতু বকবক বন্ধ করবি? ওকে করলাম, কিন্তু তোর বিয়ে তো হয়ে গেল, আমারটা কবে হবে? সেটা তুই দেখ। আমি শুধু একটা জিনিস চাই, আমার বরটা যেন খুব বদমাইশ হয়, আমাকে পড়তে না দেয়, পড়তে বসলে মারে। এই প্রথম কোনো মেয়ে নিজের বর খারাপ চাইলো। ব্রেকিং নিউজ, শিমুল চৌধুরীর চাই তার বর যেন বদমাইশ হয়, তাকে মারে। এই হারামি, তুই চেঁচামেচি করছিস কেন? কেউ যদি শুনে ফেলে? ওকে সরি, চল নিচে চল। হলুদ পর্ব হয়ে রুমে আসি। এইভাবে সারাটা দিন রাত চলে আসে। রাতে মেহেদি পরাতে আসে। মেয়েটি মেহেদি পরাতে পরাতে বলল, দিদি, বরের নাম লিখবো। না, দরকার নেই বরের নাম লেখার। কেন নেই? দরকার আছে। এই, তুমি বরের নাম লিখো তামিম। মেহেদি পর্ব শেষ হয়ে যায়। পরের দিন সকালে আমাকে সুন্দর করে সাজানো হয়। এখনো পর্যন্ত বরকে দেখিনি আমি। বিয়েটা ভালোভাবে সম্পূর্ণ হলো, এবার বিদায় পালা। বিদায়ের সময় শিমুলের মা বাবা খুব কাঁদছিলেন। আর কাঁদবেন না কেন? তাদের একমাত্র মেয়ে তাদের ছেড়ে অন্য বাড়িতে। বরের বাড়িতে রুমে বসে আছি বউ সেজে, তখনই দরজা লাগানোর শব্দে একটু নড়ে চড়ে বসলাম। বরটা এসে আমার পাশে বসে ঘোমটাটা উঠাতেই আমি চেঁচিয়ে, আপনি এখানে কেন? কেন? এখানে অন্য কারো থাকার কথা ছিল। হ্যাঁ তাই তো, আমার বর তামিম নাকি কি যেন নাম, সেই কই? আমার নাম তো তামিম। কিন্তু আপনার নাম তো আয়াত। হ্যাঁ, আয়ো তোমার ডাক নাম, আর তামিম। থাক থাক, বুঝেছি, আর বলতে হয় না। ওকে। আরে আপনি এখানে কেন বসে আছেন? সরুন। কেন? আপনি আমাকে ছোবেন না বলে দিলাম। 100 বার ছোবো, তুমি আমার বউ। বাবা গো, আমি বাড়ি যাব। এই চুপ চুপ, সবাই শুনতে পেলে আমার মান সম্মান শেষ হয়ে যাবে। আচ্ছা শোনো, তুমি বিছানায় শুয়ে পড়ো। বিছানায় শুয়ে পড়ি, উনি সোফায় শুয়ে পড়েন। সকালবেলা কারো যেন আওয়াজে ঘুম ভেঙে গেল। কানে বালিশ চাপা দিয়ে ঘুম ঘুম চোখ নিয়ে বললাম, কোন শালারে?
এত এত রাতে আমাকে উঠায়, আর আমি তোর কপালে বউ জুটবে না। চোখ খুলতেই আমার চোখ কপালে উঠে গেল। স্যার আপনি? হ্যাঁ, আর কি যেন বলছিলে? আমি কি? না স্যার, আপনাকে কিছু বলিনি। আসলে এত রাতে এভাবে উঠালেন, আমি ভাবলাম কোনো জিন, আর আমি শুনেছি জিনকে গালাগালি করলে জিন পালিয়ে যায়। তোমার এইসব ফালতু কথা রাখো আর পড়তে বসো। কি পড়তে বসতে হবে? আল্লাহ গো, পড়ার ভয়ে বিয়ে করলাম, আর সেই পড়া। চুপচাপ রেডি হয়ে পড়তে বসো। আমি নিচে থেকে এসে যেন দেখতে পাই তুমি পড়তে বসেছ। পারবো না আমি। কি বলতে? আবার বলো। কই কিছু বলিনি তো। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি। তাড়াতাড়ি ফ্রেশ হয়ে পড়তে বসো। রাক্ষসটা চলে যায়, আমি ফ্রেশ হয়ে বেরিয়ে এসে দেখি বিছানায় বই রাখা। ভয়ে ভয়ে পড়তে বসলাম। না পড়ে গান গুনগুন করে গাইছি। तूने मारी एंट्री और दिल में बजी घंटी और टंग टंग टंग, अरे मैंने मारी एंट्री और दिल में बजी घंटी और टंग टंग टंग। বাহ বাহ, ভালো গান করো তো। আজ বৌভাত, তুমি গান করবে কেমন? কথাটা কানে আসতেই পেছন ফিরে তাকালাম। না না স্যার, আমি গান পারি না, এমনি। বললাম তো তুমি গান করবে। এবার বইগুলো দাও। নিন। আচ্ছা পড়া বলো। খিদে পেয়েছে। আগে পড়ো। তুমি 3 দিন খুব বাদর হয়ে যাচ্ছ। কে আপনি? শিমুল। মজা করলাম আমি। বেশ, পড়া বলো। কি পড়া? ভেবেছিলাম বিয়ের পর আর পড়তে হবে না, তাই সব পড়া কাল ভুলে গেছি। তোমাকে নিয়ে যে কি করবো। ও ভাই আসবো? আয়। ভাবি নিচে ডাকছে সবাইকে ব্রেকফাস্টের জন্য। ওকে নিয়ে যা। সন্ধ্যার দিকে আমাকে খুব সুন্দর করে সাজিয়েছে, একটা সুন্দর চেয়ারে বসিয়েছে। আমি চুপচাপ বসে আছি আর গান হচ্ছে, সবাই নাচছে। আমিও আর নিজেকে আটকে রাখতে পারলাম না, নাচতে লাগলাম। সাসুরাল গেন্দা ফুল। স্যার আমার হাত ধরে টানতে টানতে একটা রুমে নিয়ে গেল। স্যার কি করছেন? আমাকে নাচতে দিন, আমি নাচবো। কত শখ ছিল আমার বিয়েতে আমি নাচবো। ছাড়ুন, ছাড়ুন না হাতটা স্যার। আয়াত আর শিমুল কেমন বলতে দিল না। শিমুলের 2 ঠোঁট আঁকড়ে ধরলো, কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে শিমুল লজ্জায় নিচের দিকে মুখ করে নেয়। আয়াত ঠোঁট মুছে বলল, এবার বকবক করো। চুপ কেন? কি হলো? আর নাচতে যাবে সবার সামনে? না। চলো বাইরে। স্যার একটা গিটার আমার সামনে এনে দিয়ে গান করতে বলল। আমিও আমার ফেভারিট গানটা গাইলাম। पल दो पल की क्यों है जिंदगी, इस प्यार को है सदियां काफी नहीं, तो खुदा से मोहब्बतें मैं एक नई रहना है बस यहाँ, अब दूर तुझसे जाना नहीं, जो तू मेरा हमदर्द है, जो तू मेरा हमदर्द है, सुहाना हर दर्द है, जो तू मेरा हमदर्द है। বাকিটা এসে স্যার বলতে শুরু করলো। সবাই গান শুনে হাততালি দিতে লাগলো। রাতে ঘুমাতে গিয়ে দেখি উনি কোমরে হাত দিয়ে দাঁড়িয়ে আছেন। আমি ভয়ে ভয়ে গিয়ে বিছানায় শুয়ে পড়লাম। আয় ওঠো শিমুল। জি স্যার। ওঠো। উঠছি স্যার। বিছানা থেকে উঠে স্যারের সামনে গেলাম। স্যার আমার কোমরে হাত দিয়ে কাপল ডান্স করতে বলল। খুব শখ না নাচার? এবার নাচো সারা রাত আমার সাথে। স্যার আমার ঘুম পাচ্ছে। না, আজ তুমি ঘুমাবে না। এই শিমুল ওঠো, পড়তে বসো। তারপর কলেজে যেতে হবে তো নাকি? কি কলেজে যেতে হবে? কলেজে গিয়ে মাঠে বসেছিলাম, পেছন থেকে কেউ এসে আমার গলায় হাত দিয়ে বলল শিমুল। আমি পেছন ঘুরে তাকিয়ে, আবির তুই কবে এলি? খুশিতে জড়িয়ে ধরে নিলাম। হ্যাঁ, ওই কালকে এসেছি। এই কলেজে ভর্তি হয়েছি ফার্স্ট ইয়ারে। কি মজা, আমি খুব খুশি হয়েছি। চল তুই আর আমি একটু ঘুরি। আচ্ছা চল।
দুজনে হাত ধরে ঘুরছি, এদিকে আয়াত দূর থেকে সবটা দেখছে আর রাগে ফুলছে। না জানি আজ শিমুলের কপালে কি আছে। স্যার, আপনি আমাকে মারলেন কেন? কি করেছি আমি? কেন মারলেন বলুন? চুপ, একদম চুপ। তোমাকে আমি ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু তুমি এতটা বাজে মেয়ে আমি ভাবিনি। বর থাকতে আবার অন্য পরপুরুষের হাতে হাত রেখে ঢলাঢলি করছো, লজ্জা করে না তোমার? দেখুন, আপনি কে জানি না, তবে মেহেককে এসব বলার আপনার কোনো রাইট নেই। তাই তুই তো চুপ কর। তুই জানতিস না ও বিবাহিত, তা ওকে জড়িয়ে ধরিস, লজ্জা করে না? দেখুন, আপনি কিন্তু এবার খুব বাড়াবাড়ি করছেন। আপনি হয়তো ভুলে যাচ্ছেন এটা কলেজ, আর কলেজে কিভাবে কথা বলতে হয় শেখা উচিত আপনার। আমার শেখা উচিত। আমিও ঠিক এটাই বলেছি। এটা কলেজ, তোদের ফষ্টি নষ্টি করার জায়গা নয়। স্যার, তুমি তুমি তো খুব ভালো পরিবারের মেয়ে। জানতাম তুমি চঞ্চল, তবে জানতাম না তুমি চরিত্রহীন বেহায়া মেয়ে। জানতাম না তোমার চরিত্র খারাপ। এই মিস্টার, আপনি কিন্তু এবার ওকে অপমান করছেন। অনেকক্ষণ থেকে দেখছি আপনি বারবার ওর চরিত্র নিয়ে কথা বলছেন। আর হ্যাঁ, একটা কথা, কি বলবেন, ও বিবাহিত? ও কখন বিয়ে হলো আর কার সাথে হলো আমি জানলাম না, আর আপনি জেনে নিলেন। আর ও আমার সাথে হাত ধরে ঘুরবে না গলা ধরে ঘুরবে, তাতে আপনার কি? হ্যাঁ, আপনি ওর কে হন বলুন তো? আমি ওর কে হই এটা এই মেয়েটাকে জিজ্ঞেস করো। আমি ওর স্বামী। আর কি বললে অপমান? ওর আবার মান অপমান আছে? মেহেক ছেলেটা দেখছি তোমার জন্য অনেক কিছু জানে। এতটা? ছি, আপনি নাকি ওর স্বামী? স্বামী হয়ে স্ত্রীকে এসব বলতে আপনার বিবেকে পাচ্ছে না? এই ভালোবাসেন আপনার স্ত্রীকে? ছি, কেমন স্বামী আপনি যে নিজের স্ত্রীকে বিশ্বাস করতে পারছেন না? লজ্জা করে না আপনার? একটা বন্ধুত্বের সম্পর্ককে খারাপ নাম দিচ্ছেন। একদম আমাকে জ্ঞান দিতে আসবে না। আমি যা দেখার নিজের চোখে দেখেছি। মেহেক, ওনাকে বলো আমরা তেমন কিছু করিনি। মেহেক, যা। মেহেক কোথায় গেল? এই মেহেক। কোথায় মেহেক? কোথায় আমার মেহেক? মেহেক কোথায় তুমি? প্লিজ সামনে এসো মেহেক। আপনি এটা ঠিক করলেন না। মেহেক আপনাকে এই কয়েকটা কাগজ দিতে বলেছিল, ইশারা করে আমাকে দেখালো আপনাকে দিতে। আমি জানতে চাইলাম কে হয় ও। বললো আগে দিয়ে আসছে তারপর বলবে, কিন্তু তার আগেই আপনি থাক আর বললাম না। জেনেই গেলাম আপনি ওর কে। আর হ্যাঁ, আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। আমরা একে অপরের ভালো বন্ধু, সেই স্কুল লাইফের। আমাদের ভাই বোনের মতো সম্পর্ককে আপনি অপমান করলেন আজ। কি? আমাকে এসব আগে বলো না কেন? আর দেখি কাগজগুলো। আপনি বলার সুযোগ দিলে তো। এই নিন, আসি আমি। আয়াত কাগজগুলো নিয়ে কলেজ থেকে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়ে শান্তিনিকেতনে গিয়ে বসে। রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি ভরা শান্তিনিকেতন খুব সুন্দর জায়গা, শান্তির জায়গা। আয়াতের মন খারাপ হলে এখানে চলে আসতো। তাদের বাড়ি থেকে বেশি দূরে নয়। আয়াত একটা জায়গায় বসে কাগজগুলো খুলে দেখতে লাগলো। কাজের লেখা পড়ে আয়াত কান্নায় ভেঙে পড়লো। কাগজে লেখা আছে, স্যার, আমি আপনাকে প্রথম থেকেই ভালোবাসি, তাই তো আপনার সাথে সবসময় ঝগড়া করি। স্যার, আমার পড়তে ভালো লাগে, তবে আপনার বকা খেয়ে অনেক ভালোবাসি আপনাকে, কিন্তু কোনোদিন সাহস হয়নি বলার। বিয়ের দিন ভাবলাম আপনি হয়তো আমাকে ভালোবাসেন না। আমি এই বিয়ে না করে আপনার কাছ থেকে ছুটে যেতে চেয়েছিলাম। তারপর ইস্যু আমাকে বলল যে বিয়েটা আপনার সাথে হচ্ছে। সেদিন রাতে আমি একটু আপনার সাথে মজা করেছিলাম স্যার। আজ বাড়ি গিয়ে আপনার জন্য সারপ্রাইজ আছে। আসলে সামনে গিয়ে এত কথা বলতে পারতাম না, তাই লিখে বললাম। আবির আমার খুব ভালো বন্ধু, জানেন, ওর জিএফটা ওকে বুঝতে চায় না। আপনি আর আমি মিলে ওকে সাহায্য করব। লাভ ইউ আয়াত। আয়াত কাগজগুলো বুকে নিয়ে কাঁদতে লাগলো। চোখের জল মুছে তাড়াতাড়ি করে বাড়ি গেল। বাড়িতে গিয়ে রুমে ঢুকে মেহেক মেহেক বলে চেঁচাতে লাগলো, কিন্তু কোথাও মেহেককে পেল না। মেহেককে না পেয়ে ছুটে নিচে গিয়ে ওর মাকে বলল, মা, মেহেক কোথায়? কেন? তোর সাথেই তো ওর আসার কথা। কোথায়? ও তো বাড়ি আসেনি। তাহলে মেহেক কোথায় গেল? এই আয়াত, মেহিক কোথায়? মা, আমি আসছি। ওর মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে ছুটে বেরিয়ে যায়। একটা সুন্দর ফুটফুটে মেয়ে একটা অন্ধকার রুমে এসে ঘরের জানালাগুলো খুলে বলল, মাম্মা দেখো, দেখো কত সুন্দর সান। গুড মর্নিং মাম্মা, হ্যাভ আ নাইস ডে। আচ্ছা মাম্মা, তুমি আমার সাথে কবে কথা বলবে? যখন থেকে তোমাকে দেখেছি তখন থেকেই তুমি এই বিছানায় শুয়ে। প্লিজ গড, আমার মাম্মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও।
আস্তে আস্তে চোখ খুলে মেহেকের মাথায় খুব ব্যথা অনুভব করলো। সবকিছু ঝাপসা লাগছে। আস্তে আস্তে সব পরিষ্কার দেখতে পাচ্ছে। তখনই মনে পড়ে গেল সেই ঘটনা, আর চেঁচিয়ে উঠল আয়াত বলে। মেয়েটা মেহেককে এভাবে চেঁচিয়ে উঠতে দেখে রুম থেকে বেরিয়ে গিয়ে সোফায় বসে থাকা পেপার পড়া একজন লোককে বলল, পাপ্পা, মাম্মাম মাম্মাম কথা বলল। মেয়েটির কথা শুনে মুখ থেকে পেপারটা সরিয়ে তাড়াতাড়ি ছুটে গেল। টিকিটের উপরে চশমা রাখা আর কিছু বই, প্লেটে রাতের খাবারটাও রাখা আছে, আর টেবিলের উপরে মাথা রেখে হয়ে আছে আয়াত। কত রাত যে ঘুমায় না, ঠিক মতো খায় না। হঠাৎ ঘুম ভেঙে মেহেক বলে চেঁচিয়ে উঠল। আমার মেহেক আমাকে ডাকলো মনে হলো। কোথায় আছে ও? আর কতদিন আমার উপর অভিমান করে থাকবে? তখনই নজর পড়ল হাত ঘড়ির উপরে, 5:25 AM। আমি এখানেই শুয়ে পড়েছিলাম। সকাল হয়ে গেল। পাশে রাখা মেহেকের ছবিটা বুকে নিয়ে কিছুক্ষণ বসে থাকলো। লোকটা ছুটে মেহেকের কাছে এসে বলল, আপনি ঠিক হয়ে গেছেন? ওএমজি, আমি এখনই ডাক্তারকে কল করছি। 1 মিনিট, আপনি কে আর আমি কোথায়? মাম্মা, মাম্মা তুমি ঠিক হয়ে গেছো? তুমি জানো আমি গডের কাছে কত প্রে করেছি? গড আমার কথা শুনেছে। কথাটা বলে মেয়েটা মেহেককে জড়িয়ে ধরে। মিষ্টি, তোমাকে কতবার বলেছি উনি তোমার মাম্মা নয় বেটা। এসো এদিকে, ওনাকে রেস্ট নিতে দাও। থাক না। ও আচ্ছা, এবার প্লিজ বসুন। আমি এটা কোথায়? আর আপনি কে? আচ্ছা বলছি, আমি ঋষভ সেন। সেদিন আমি খুব চিন্তিত হয়ে ড্রাইভ করছিলাম আর আপনি সামনে চলে আসেন। খুব জোরে ধাক্কাটা লেগেছিল, তাই আপনি ছিটকে গিয়ে একটা পাথরের উপর আপনার মাথাটা লাগে। আমি তাড়াতাড়ি করে পাশের হাসপাতালে নিয়ে যাই। তারা পারলো না, কলকাতা পাঠিয়ে দেয়। কলকাতার ডাক্তার বলল আপনার মাথায় খুব জোরে আঘাত লেগেছে, যার কারণে আপনি কোমায় চলে গেছেন। আমি বললাম ভালো কি করে হবে? ডাক্তার বলল যদি অন্য দেশে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে পারি আপনি ভালো হতে পারেন। কিন্তু বেশি সময় ছিল না, 2 দিনের মধ্যেই সিঙ্গাপুরে চলে আসি। এখানে আপনার চিকিৎসা শুরু হয়। 5 বছর এই দিনটার জন্যই অপেক্ষা করেছি। সবসময় নিজেকে অপরাধী মনে হতো। 5টা বছর কেটে গেছে, আমি 5টা বছর কোমায় ছিলাম। আপনি আমার জন্য এত করেছেন? না না, আমি আবার কি করেছি? সব তো উনি করেছেন, উপরে যিনি বসে আছেন। আচ্ছা মিষ্টি, আমাকে মামা বলছে কেন জানতে পারি? মানে ওর মা কোথায়? মিষ্টি, তুমি একটু বাইরে যাও। ওকে মাম্মা, এবার বলুন। আসলে আমি আমার ফ্যামিলি নিয়ে সিঙ্গাপুরে থাকতাম। আমি, আমার স্ত্রী আর 2 বছরের মেয়ে মিষ্টি। একদিনও মানে আমার স্ত্রী ইন্ডিয়া যায় আমাকে না বলে। কথাটা জানতে পেরে আমি ছুটে যাই। সেখানে গিয়ে জানতে পারি আমার স্ত্রী অন্য কাউকে বিয়ে করে নিয়েছে। সে নাকি তার পুরনো প্রেমিক। আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছিল। কোনোদিন তিথি আমাকে কষ্ট পেতে দেয়নি। সেই দিন ও ডিভোর্স পেপার রেডি রেখেছিল। হয়তো বুঝতে পেরেছিল আমি আসবো। আমি ওর খুশির জন্য ডিভোর্স দিয়ে দিলাম। 2 বছরের বাচ্চা মিষ্টিকে নিয়ে সেই দিন আসছি, আর আপনার সাথে এই দুর্ঘটনা। বুঝলাম, অনেক কষ্ট আপনার। ওকে, আপনি রেস্ট নিন, আমার একটু কাজ আছে, যাই। ওকে। ঋষভ চলে যায়। মেহেক বিছানা থেকে নেমে ফ্রেশ হয়ে এসে একটা মেয়ে খাবার নিয়ে এসেছে। মাম, ব্রেকফাস্ট। পুট হিম অন দ্য টেবিল। মেয়েটি চলে যায়। মেহেক রুম থেকে বেরিয়ে বাড়িটা ভালো করে ঘুরে দেখে। দেখতে দেখতে ছাদে চলে যায়। ছাদে খুব সুন্দর একটা দোলনা আছে, আর চারপাশে ফুল গাছ নানা রকমের, আর সব বড় বড় বিল্ডিং দেখা যাচ্ছে। মেহেকের সেদিনের ঘটনাগুলো মনে পড়ে কাঁদতে লাগলো। দোলনায় বসে বসে ভাবছে, হ্যাঁ, একবারও আমার খোঁজ নিলে না। 5টা বছর কেটে গেছে। আমাকে ভুলটা ভালোই বুঝেছো। নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও ভালো থাকবো। ভাবো না আর তোমার কথা। সেদিনের অপমান আমি কোনোদিন ভুলবো না। আমি দুশ্চরিত্র না? তাহলে ঠিক আছে, আমি আর তোমার জীবনে ফিরবো না। ভালো থাকো তুমি। তুমি চাইলেও আমি আর ফিরবো না তোমার কাছে। তুমি চাইবেই বা কেন? তুমি তো আমাকে ছাড়া খুব ভালো আছো, ভালোবাসো, তাও বিশ্বাস করতে পারলে না। না না, তুমি তো আমাকে ভালোবাসোনি। যদি ভালোবাসতে তাহলে ভুল বুঝতে না। মাম্মা, ও মাম্মা, তুমি এখানে? আমি তোমাকে সেই কখন থেকে খুঁজছি জানো, পুরো বাড়ি খুঁজলাম, খাবারও তো খাওনি। ও মা, তুমি এত পাকা মেয়ে, এসো আমরা একটা গল্প করি। আচ্ছা, তুমি এখান থেকে এত সুন্দর বাংলা বলো কিভাবে? পাপ্পা আমাকে বাড়িতে সব সময় বাংলা পড়ায়। আমি স্কুলে ইংরেজি পড়ি ঠিকই, কিন্তু বাড়িতে বাংলা। তাই নাকি? আচ্ছা, এই বাড়িতে কে কে থাকে? আমি, পাপ্পা আর তুমি। আর কেউ না? না, কেউ থাকে না। আচ্ছা চলো, আমরা কিছু রান্না করি। ওকে।
আয়াত ছবিটা বুকে নিয়েই বসে আছে। 10টা বেজে গেছে, খেয়াল নেই। আয়াত আসবো? আয়াত ছবিটা রেখে বলল, মা এসো। বাইরে দাঁড়িয়ে কেন? আয়াতের মা আয়াতের পাশে এসে বসে বললেন, দেখো। আয়াত, আর কতদিন এইভাবে নিজেকে কষ্ট দিবি? নতুন করে জীবনটা শুরু কর। তুই একবার বল, আমি আয়েশার সাথে কথা বলবো, ও তোকে এখনো ভালোবাসে। আয়াত, তোর কষ্টে আমাদেরও কষ্ট হয়, বুঝিস না কেন? ওই মেয়ে যদি আসার হতো এতদিনে চলে আসতো। দেখ গে যা, কোনো ছেলের সাথে এতদিনে সংসার করছে, দুশ্চরিত্রা মেয়ে একটা। মা প্লিজ, তুমি এখান থেকে যাও। আর আমার মেহেকের জন্য আমি আর একটা বাজে কথা শুনতে চাই না। প্লিজ আমাকে একা থাকতে দাও, প্লিজ। আয়াতের মা চলে যায়। মামুনি, আজও তোমাকে ফিরিয়ে দিল আয়াত। কি আর করব, ওই কালনাগিনী মেয়েটা আমার ছেলেটাকে বাঁচতে দিবে না, তিলে তিলে করে মেরে ফেলবে। তুই পারিস ওকে বোঝাতে। তোর কাছে আমার একটা অনুরোধ, তুই আমার ছেলেটাকে আগের মতো করে দে। মামুনি, ভেবো না, তোমার ছেলেকে আমি ঠিক আগের মতো করে দিব। ওই মেয়ের ছায়াও পড়তে দিব না আয়াতের উপর। আয়াত শুধু আমার। আয়শা, আয়াতের কাছে যা। আয়াত মেহেরকে ছবি বুকে নিয়ে বলছিল। আয়েশা গিয়ে ওর কাঁধে হাত রাখে। আয়াত, তুমি এখানে কেন? আয়াত, আমি তোমাকে এখনো ভালোবাসি। তুমি চাইলে আমি তোমার জীবনে আসব। মেয়েকে ভুলে যাও আয়াত, ও হয়তো বেঁচে নেই। জাস্ট শাট আপ। আমার মেহেক বেঁচে আছে, বুঝেছ? আমার মেহেকের কিছুই হয়নি। ও যদি বেঁচেই আছে তাহলে কেন আসে না তোমার কাছে? কেন? দেখো, তুমি আমার সামনে থেকে যাও, প্লিজ। আমাকে একা থাকতে দাও। আয়েশা চলে যায়। দরজার বাইরে দাঁড়িয়ে মুসকি মুসকি হেসে মনে মনে বলছে, মেহেক ফিরে এলেও তোমার জীবনে ওকে আমি ঢুকতে দিব না। তোমাকে ধাক্কা দিয়ে বের করে দিব এই বাড়ি থেকে। আয়াত শুধু আমার। বলে চলে যায়। আয়াত রেডি হয়ে কলেজে চলে যায়। ইন সিঙ্গাপুর। মাম্মা জানো কাল আমার বার্থডে। ওমা, তাই নাকি? তাহলে তো খুব মজা হবে। কাল আমি তোমাদের জন্য কেক বানাবো। ওকে। তুমি আমাকে কখনো ছেড়ে যাবে না তো? কেন মাম্মা, হঠাৎ এমন কথা? এমনি, আমার খুব ভয় লাগে তুমি যদি আমাদের ছেড়ে চলে যাও। না মাম্মা, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। যাহা, আজ তো ভুলেই গেছি। সরি ঠাকুর, আজ আমি তোমার সাথে দেখা করতে ভুলে গেছিলাম। তুমি রাগ করনি তো? রাধা কৃষ্ণ, তুমি জানো আজ আমার মাম্মা ঠিক হয়ে গেছে। ও, তুমি আমার উপর রাগ করেছো বলো? আচ্ছা, তাহলে তোমাকে গান শোনাই। হিন্দি গান শুনবে? আচ্ছা, আজ তাই শোনাই। ছোট্ট মেয়েটার গান শুনে মেহেক ছুটে আসে। এত ছোট্ট মেয়ে এত সুন্দর গান করে। মেহেক ঠাকুর ঘরের বাইরে দাঁড়িয়ে আছে, গোলাপের সাথে মিষ্টির কথা বলা শুনছে। আরে মাম্মা, তুমিও চলে এসেছো। এসো, আমার গোপালের সাথে তোমায় মিট করিয়ে দিই। গোপাল, এটা আমার মাম্মা। আর মাম্মা, এটা আমার গোপাল। তোমার গোলাপ খুব পছন্দ। বেশ কিছুক্ষণ পর ঋষভ আসে। আচ্ছা, আপনার নামটা জানা হয়নি। আপনার নাম? আমার নাম মেহেক। হিন্দু না মুসলিম? হাসালেন। ধর্ম নিয়ে কি বিচার হয়? যদি বলি আমি মুসলিম তাহলে কি আমাকে বাড়ি থেকে বের করে দেবেন? না না, তা নয়। আসলে আপনার যদি সমস্যা হয় মানে আপনি ঘরে নামাজ পড়তে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনার জন্য নামাজের সব আনিয়ে দিচ্ছি। ওকে। সন্ধ্যাবেলা আয়াত বাড়ি ফিরে কলেজ থেকে খুব ক্লান্ত হয়ে রুমে ঢোকে। শার্ট খুলে ফ্রেশ হয়ে টি টেবিলে বসে কিছু বই পড়তে লাগে। গরমকাল তাই বারান্দায় গিয়ে বসলো, পায়ের উপরে পা তুলে বই পড়ছে। হঠাৎই বইয়ের মধ্যে থেকে মেহেকের ছবি বের হয়ে আসলো। এটা আয়াত রেখেছিল। ছবিটা হাতে তুলে বইটা পাশে রেখে মেহেকের ছবির দিকে তাকিয়ে কথা বলতে লাগলো। মেহেক, তুমি কোথায়? তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব হয়ে গেছি। প্লিজ ফিরে এসো মেহেক। আমি সেই দিন ভুল করেছিলাম তোমাকে অপমান করে, কিন্তু কি করব? তোমাকে যে অন্য কারোর সাথে সহ্য হয় না। অনেক ভালোবাসি তোমায়। একবারও কি আমার কথা মনে পড়ে না তোমার? ভুল করেছিলাম শাস্তি দিতে, এসবে ছেড়ে চলে গেলে। একবার ফিরে এসো,
আমার এই বুকে কোনোদিন হারাতে দেব না, কোনোদিন ফুল বুঝবো না। আয়াত মেহেকের ছবির সাথে কথা বলতে বলতে শুনতে পেল নিচে থেকে চেঁচামেচির আওয়াজ আসছে। আয়াত ছুটে যায় কি হয়েছে তা দেখার জন্য। নিচে গিয়ে দেখে সবাই তার মায়ের রুমের দিকে ছুটছে। আয়াতের বুকটা কেঁপে ওঠে। আয়াত ছুটে মায়ের রুমে যায়, দেখে তার মা বিছানায় শুয়ে আছে। মা, তোমার কি হয়েছে? এসবে শুয়ে আছো? তোমার শরীর খারাপ? পাশে তাকিয়ে দেখে ডাক্তার বসে আছে। আয়াত ডাক্তারকে জিজ্ঞাসা করে, ডাক্তার, আমার মার কি হয়েছে? দেখুন, আপনার মায়ের হার্ট অ্যাটাক হয়েছে। বেশি টেনশন ও কষ্ট পাওয়ার জন্য এমন হয়েছে। ওনাকে বেশি টেনশন করতে দেওয়া চলবে না। উনি যেটা চাই সেটাই করুন, না হলে এর পরের বার ওনাকে বাঁচানো সম্ভব হবে না। ওকে ডাক্তার, আমি খেয়াল রাখবো যাতে এমন কিছু না হয়। তখনই আয়েশা বলে ওঠে, মামুনি তো তোমার জন্য এত টেনশন করে, আর এই জন্য মামুনির আছে এই অবস্থা। আয়েশার কথা শুনে আয়াত ওর মায়ের হাত ধরে বলে, মা, কথা বলবেন আমার সাথে? আমি কিছু চাই না বাবা, তোর থেকে শুধু মরার আগে আমার একটু শান্তি দে। আচ্ছা, তুমি এমন বলছো কেন? তুমি মরবে না মা, তোমার জন্য আমি সব করতে পারি, সব। সব পারবি? তাহলে তুই আয়েশাকে বিয়ে কর। আর না করিস না। তুই যদি চাস তোর মাকে শান্তিতে রাখতে, তাহলে বিয়েটা কর আয়েশাকে। বলে কাঁপাতে লাগে। দেখুন, আপনি শান্ত হন। এত কথা বলা আপনার জন্য ভালো না। আর আয়াত, আপনি আপনার মায়ের কথা শুনুন, না হলে উনি মারা যেতে পারে। ডাক্তার চলে যায়। আয়াত ভাবনায় ডুবে গেল। মায়ের কথা না শুনলে মা টেনশন করে মারা যেতে পারে। না, আমি ছেলে হয়ে কি করে এটা করতে পারি? শেষ পর্যন্ত আমি মায়ের খুনি হব? না, আমি আমার মায়ের জন্য সব করতে পারি। আমি বিয়ে করতে রাজি, তবে এখন না। সিঙ্গাপুরে একটা বড় কলেজ আছে, সেখানে আমাকে কিছুদিন পড়াতে হবে। কিছুদিনের জন্য আমাকে যেতে হবে, তাই সেখান থেকে ফিরে আমি বিয়ে করব। ঠিক আছে, কিন্তু তার আগে এঙ্গেজমেন্টটা করে রাখবো। তারপর তুই আর আয়েশা একসাথে যাবি, দুজন কিছুটা সময়ও কাটাতে পারবি। তুমি যা বলবে। আয়াত নিচের রুমে চলে যায়। মায়ের রুম থেকে সবাই চলে যায়, শুধু আয়েশা আছে। আয়েশা দরজাটা লাগিয়ে শয়তানি হাসি হাসলো। সে সঙ্গে আয়াতের মায়ও। মামুনি, তুমি তো দারুণ অ্যাক্টিং পারো। বাহ, তোমার তো জবাব নেই। তুই আইডিয়াটা না দিলে এটা কি আর হতো বল? এখন আমার রোগের কথা বলে আয়াতকে দিয়ে সব করিয়ে নেব। আমি যা বলবো আয়াত সেটাই করবে। হা হা হা। ডাক্তারকে ফোন কর। ওকে। হ্যালো, ডাক্তার মামুনি কথা বলবে, নিন। ফোনটা আয়াতের মাকে দিয়ে দেয়। ডাক্তার, থ্যাংক ইউ। আপনি অনেক ভালো কাজ করেছেন। টাকাটা পেয়েছেন তো? পেয়েছি। ওকে, ফোন রেখে দেয়। মামুনি, শেষ পর্যন্ত আয়াত আমারই হবে বলো? আবার কি? হা 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 হা। মেঘ নামাজ পড়ছে। নামাজ শেষ করে হাত তুলে দোয়া করছে আর বলছে, আচ্ছা, আজ আমার মনটা কেন এত অস্থির লাগছে? কেন মনে হচ্ছে কিছু একটা হতে চলেছে? বাড়িতে সবাই ঠিক আছে তো? আল্লাহ, তুমি আমার পরিবারকে রক্ষা করো আল্লাহ। নামাজ আদায় করে উঠে পেছনে ফিরে দেখে মিষ্টি ও ওর সাথে নামাজ পড়ছিল। মেঘ অবাক হয়ে বলল, মাম্মা, তুমি কি করছিলে? তুমি যেটা করেছিলে সেটা তোমাকে দেখেই আমিও পড়লাম। কেন তোমার ভালো লাগেনি? মাম্মা, তোমার পাপ্পা যদি ডাকে? না, আমি বকবো কেন? আমার তো বেশ ভালোই লাগলো দুজনকে দেখে। কি সুন্দর লাগছিল, দুজনে নামাজ পড়ছিলেন। তার মানে আপনিও দেখেছিলেন? হুম। এবার তিনজনে হেসে দেয়। ঋষাব, আপনাকে একটা কথা বলার ছিল, মানে বলবো কি করে বুঝতে পারছি না। কোনো দ্বিধাবোধ না করে বলে ফেলুন। আসলে 5 বছর হয়ে গেল, আমার তো পড়াশোনাটাও হয়নি। আমি চাই 3rd ইয়ারে ভর্তি হয়ে পড়াশোনাটা কমপ্লিট করতে। আপনি কি এখানকার কোনো কলেজে আমাকে 3rd ইয়ারে ভর্তি করতে পারবেন? হ্যাঁ পারবো। ঘুষ দিলে ভর্তি নিয়ে নেবে। থ্যাংক ইউ সো মাচ ঋষাব। ওয়েলকাম। চলুন, এবার খাবেন। চলুন। সবাই খেতে যায়। সেই সন্ধ্যা থেকে আয়াত নিজের রুমের দরজা লাগিয়ে বসে আছে, মেয়েকে ছবি বুকে নিয়ে। কাল আয়েশার সাথে এঙ্গেজমেন্ট, তারপরের দিন সিঙ্গাপুর থেকে এসে বিয়ে, তারপর সব শেষ। পরের দিন আয়েশার সাথে আয়াতের এঙ্গেজমেন্ট হয়ে গেল। পরিবারের লোকজন ছাড়া কেউ আসেনি। মানে
বলে নেই মেহেকের মা বাবা তো আয়াতের সাথে সব সম্পর্ক শেষ করে দিয়েছে। অনুষ্ঠান শেষ হয়ে আয়াত নিজের রুমে চলে যায়। শেষ পর্যন্ত এঙ্গেজমেন্টটা হলো, এবার বিয়েটাও হবে। তারপর মেহেক নামক আপত্তা পুরোপুরির জন্য আয়াতের জীবন থেকে বের হয়ে যাবে। আমি তো ওই মেয়েকে প্রথম থেকেই পছন্দ করতাম না, খুব নির্লজ্জ মেয়ে ছিল জানিস তো। বাবা, ভাবিনি আপত্তা নিজের থেকে বিদায় নেবে। চলে গিয়ে আমাদের অনেক বড় উপকার করেছে। যা বলেছিস। আমি কি ভেতরে আসতে পারি? আরে ঋষভ, তুমি এসো, চলো। ধন্যবাদ। চেয়ারে বসো, কিছু লাগবে? হ্যাঁ, আসলে আমার বন্ধু মেহেক, তিনি ভারত থেকে এসেছেন, তাই তাকে এই কলেজে ভর্তি করাতে এসেছি। তাকে সাহায্য করলে ভালো হবে। সমস্যা নেই, ভর্তি হব আজ। আগামীকাল ভারত থেকে একজন শিক্ষক আসছেন ভারতীয় শিক্ষার্থীদের পড়াতে, তাকে কিছু সময়ের জন্য এখানে আনা হচ্ছে। সত্যি অনেক ধন্যবাদ। তাহলে মেঘ আগামীকাল কলেজে জয়েন করবে? হ্যাঁ। আয়াত আর আয়েশা এয়ারপোর্টে বসে আছে ফ্লাইটের জন্য। কিছুক্ষণের মধ্যেই ঘোষণা হলো ফ্লাইট চলে এসেছে। আয়াত আর আয়েশা ফ্ল্যাটে উঠে যায়। আয়াত আর আয়েশা এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে আছে। একটা লোক আয়াতের নাম একটা বড় কাগজে লিখে দাঁড়িয়ে আছে। আয়াত তার কাছে গিয়ে বলল, আমি আয়াত। HLW। লোকটা গাড়ি করে ওদের একটা ফ্ল্যাটে নিয়ে যায়, খুব সুন্দর ফ্ল্যাটটা। আয়াত আয়েশাকে বলল, দুটো রুম আছে, তুমি ওই রুমে যাও। আর শোনো, আমাকে ডিস্টার্ব করবে না। ওকে। ঋষভের বাড়িতে খুব সুন্দর করে বাড়িটা সাজানো হয়েছে। মেহেক গ্যাস পরীর মতো লাগছে। মেহেক নিচের দিকে মুখ করে বসে আছে। আগের দিনের কথাগুলো মনে পড়ে গেল তার। কতই না খুনসুটি করেছে সে আয়াতের সাথে। নিচের দিকে মুখ করে আনমনে হাসছে, আবার মন খারাপও করছে। একটা স্যার আয়াতকে সঙ্গে করে ক্লাসরুমে ঢুকলো। বাকি সব ছাত্র ছাত্রীরা উঠে দাঁড়ালো, কিন্তু মেহেকের খেয়াল নেই ক্লাসের স্যার ঢুকেছে। আয়াতের সাথে স্টুডেন্টদের পরিচয় করিয়ে স্যার চলে যায়। আয়াত এবার সবার সাথে পরিচয় করছে, তাদের নাম কি জানছে। হঠাৎই আয়াত খেয়াল করলো একটা মেয়ে মাথা নিচু করে বসে আছে। আয়াত তার কাছে গিয়ে বলল, হ্যালো হ্যালো। মেহেকের কানে কথাটা আসতেই মুখ তুলে তাকাতেই দুজনে আকাশ থেকে পড়লো। দুইজন দুজনের দিকে তাকিয়ে আছে। কতদিন যে দুটো ভালোবাসার মানুষ একে অপরকে দেখেনি। দুজনের চোখ দিয়ে অশ্রুধারা বয়ে যাচ্ছে, কারো মুখ থেকে কোনো কথা বের হচ্ছে না, শুধু তাকিয়ে আছে। দুজনের চোখ একে অপরকে অনেক কিছু বলতে চাচ্ছে। ক্লাসের সব স্টুডেন্টসরা ওদের দিকে তাকিয়ে আছে। আয়াত এবার তার জানকে জড়িয়ে ধরলো, আর মুখ থেকে বেরিয়ে এলো তার, মেহেক। মেহেকের পুরনো দিনের কথা, সেই কলেজে ঘটে যাওয়া সেই দিনের কথা, আয়াতের করা অপমানের কথা মনে পড়ে গেল। আর সঙ্গে সঙ্গে আয়াতকে নিজের থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে গেল। আয়াত ক্লাসের সবার দিকে তাকিয়ে অপেক্ষা করে বলে বেরিয়ে গেল। বাইরে গিয়ে দেখে মেহেক কাউকে জড়িয়ে ধরে কাঁদছে। আয়াত বুঝতে পারলো ছেলেটা ওর অনেক আপন হয়তো। আয়াত খুব কষ্ট পেল, কিন্তু রাগলো না, কারণ এই রাগের জন্য সে তার জানকে একবার হারিয়েছে। হঠাৎ পেছন থেকে কেউ ঘাড়ে হাত রাখে। আয়াত চোখ মুছে পেছনে ঘুরে স্যার দাঁড়িয়ে আছেন। স্যার আপনি? হ্যাঁ, আপনি ক্লাস না করিয়ে এখানে? আসলে স্যার শরীরটা হঠাৎ খারাপ করতে লাগলো। তাই? আচ্ছা স্যার, ওই মেয়েটাকে হয়? ও, ওনারা তো। তখনই আয়াতের ফোন চলে আসে। আয়াত ফোনে কথা বলতে লাগে। কি হয়েছে মেয়ে, তুমি হয়ে কাঁদছো কেন? ভাই, ভাই আয়াত। আয়াত মানে কে আয়াত? এতদিন তোমাকে কিছু বলিনি, তবে আজ বলছি। মেহেক সবটা বলল ঋষভকে। এতদিন পর ভালোবাসার মানুষের কাছে পেলি, যা ওর কাছে। না ভাই, আমি যাব না ওর কাছে। আমি খারাপ মেয়ে। ও যদি আমার কাছে এসে আমাকে নিয়ে যায় তবেই আমি যাব। ওকে, বাড়ি চলো। আয়াত ফোনে আয়েশার সাথে কথা বলছে। হ্যাঁ আয়শা, আয়শা জানো, আজ আমি মেহেককে দেখেছি আমার সামনে, অনেক কাছে। আমার খুব খুশি লাগছে জানো। আয়াত ফোনটা কেটে দেয়। আয়েশা রেগে ফোনটা ছুঁড়ে ফেলে ভেঙে দেয় আর চেঁচিয়ে বলে, না, এটা আমি কিছুতেই হতে দেব না। মেহেককে আয়াতের লাইফে কিছুতেই আসতে দেব না, কিছুতেই না। যে করেই হোক মেহেককে আমি আয়াতের জীবন থেকে বের করবই। আয়েশা তার মামনিকে কল করে ল্যাপটপ থেকে ভিডিও কল। মামনি, বল, শুনতে পাচ্ছি। মামনি জানো
এখানে কি হয়েছে? কি হয়েছে রে? মেহেকের সাথে আয়াতের দেখা হয়েছে। বলিস কি? আয়াত আমাকে বলল। শোন, মেহেককে আয়াতের আশেপাশেও আসতে দিবি না। ঠিক আছে মামুনি, রাখছি। ফোনটা রেখে দেয়। অন্যদিকে ঋষভ একটা পার্টির আয়োজন করেছে। কলেজের সব টিচারদের ডেকেছে। আসল কারণটা আয়াত। সবাই পার্টিতে এসেছে। আয়েশা ও আয়াতের সঙ্গে এসেছে। মেহেক সুন্দর করে সেজেছে। মিষ্টি আর মেহেক একসাথে সিঁড়ি দিয়ে নামছে। হঠাৎ মেহেক খেয়াল করলো আয়াত আর তার সঙ্গে একটা মেয়ে। আয়াতও দেখলো একটা বাচ্চা মেয়ে মেহেককে আম্মা বলে ডাকছে। মিষ্টি মেহেককে বলল, মাম্মা প্লিজ একটা গান করো প্লিজ। ওকে মাম্মা। মুয়া। অন্য কেউ এই গানের মানে বুঝতে না পারলেও আয়াত ঠিকই বুঝেছে। মেহেকের দু চোখে জলে টলমল করছে। ভালোবাসার মানুষটি এত কাছে থেকেও তাকে একটু ছুঁতে পারছে না। আয়েশা মিষ্টিকে একটু দূরে নিয়ে গিয়ে জিজ্ঞাসা করলো, মেহেক আর কে হয়? মিষ্টি বলল, মা। ঋষভ শুনতে পেয়ে আয়েশার কাছে এলো, দিয়ে বলল, ও আমার বোন হয়। মিষ্টি ছোট থেকে ওকে মা বলে। আয়েশা মনে মনে ভাবলো এই কথাটা আয়াতকে জানতে দিলে হবে না। মেহেকের জন্য আয়াতের মনে বিষ ঢালতে হবে। মিষ্টি হঠাৎ করে আয়াতের হাত ধরে মেহেকের পাশে নিয়ে এলো আর বলল, মাম্মা প্লিজ ডান্স প্লিজ। কিন্তু মিষ্টি, আমি ডান্স করতে পারি না মাম্মা। শিখিয়ে দিবে ওনার সাথে, তুমি ডান্স করবে। না মাম্মা, আমি ডান্স করব না। মাম্মা তুমি আমাকে ভালোবাসো না বলো, তাই এমন করছো? আমার জন্য একটু ডান্স করতে পারবে না? মেহেক কিছুক্ষণ চুপ থেকে বলল, ওকে, আমি ডান্স করব। এই কি মজা, মাম্মা ডান্স করবে। মিষ্টি আয়াতকে আর মেহেককে এক কাছে এনে আয়াতের হাতে মেহেকের হাতটা তুলে দিল। আয়াত মেহেকের হাতটা ধরে একভাবে মেহেকের দিকে তাকিয়ে আছে। মেহেকের থেকে চোখ ফেরাতে পারছে না। আজ আয়াতের মন চাইছে সময়টা যেন এইভাবেই থমকে যায়। এতদিন আয়াত তার মেহেকের থেকে অনেক দূরে ছিল। আয়াতের মন আর মানছে না মেহেককে এখানে রেখে যেতে। ইচ্ছে করছে মেহেককে আগের মতো জোর করে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে, কিন্তু আজ আয়াত তা করবে না। কারণ এই জোর আর রাগের কারণ তার জান পাখি মেহেককে একবার হারিয়েছে, আর সেই ভুলটা সে করবে না। গানের তালে দুজন ভালোবাসার মানুষ নাচছে। ওদের দেখে মনে হচ্ছে ওদের ভালোবাসা আবার নতুন করে শুরু হলো। একে অপরের দিকে অপরকে তাকিয়ে আছে। আর এদিকে আয়েশা রাগে জ্বলছে। তার সহ্য হচ্ছে না। না শেষ হতে আয়াতের থেকে মেহেক দূরে সরে গেল। পার্টি শেষে সবাই চলে যায়। ঋষভ মিষ্টিকে নিজের কাছে ডেকে বলল, আমার মাম্মা আজ অনেক বড় কাজ করেছে, তার জন্য আমার মাম্মা কি চাই? কিছু চাই না পাপ্পা মাম্মা আর আয়ত আঙ্কেলের মাঝে আমি ঠিক ফ্রেন্ডশিপ করে দিব, তুমি দেখো। মাম্মা। ঋষভ মেয়েকে কুলে নিয়ে গালে চুমু খেলো। অন্যদিকে আয়াত জানালায় মাথা দিয়ে দাঁড়িয়ে আছে আর মেহেকের কথা ভাবছে। যেদিন প্রথম মেহেককে দেখেছিল সেই দিন থেকেই আয়াত মেহেককে ভালোবেসে ফেলে। মেহেক সুন্দর করে সেজে একটা লাল রঙের লেহেঙ্গা, লম্বা চুল, চোখে কালো গাঢ় কাজল, ঠোঁটে লাল লিপস্টিক, লম্বা চুল গল হাওয়াতে ভাসছে। আর মেহেক একটা পরী। মেহেকের থেকে আয়াত চোখ ফেরাতে পারছে না। আর যে কেউ মেহেকের উপরে ক্রাশ খাবে। আয়াত তো পুরো পাগল। আয়াত দেখে মেয়েটা মানে মেহেক তার ফ্যামিলির সাথে এসেছে। মেহেক তার ফ্রেন্ডদের সাথে কথা বলছে আর কিছুটা দূরে তার মা বাবা দাঁড়িয়ে কথা বলছে। আয়াত যায় তাদের কাছে। হ্যালো আঙ্কেল। হ্যালো, কে তুমি? তোমাকে তো চিনলাম না। আমি আয়ত। আচ্ছা আঙ্কেল, ওই মেয়েটা কি আপনার? ও আমার মেয়ে। কেন, কি হয়েছে? আসলে আঙ্কেল, আমার আপনার মেয়েকে খুব পছন্দ হয়েছে। আমি ওকে বিয়ে করতে চাই। কি? তোমার সাহস কি করে হয় আমার মেয়ের দিকে নজর দেওয়ার? আঙ্কেল, আপনি ভুল বুঝছেন। আমি ওর দিকে খারাপ নজর দেইনি। তারপর অনেক রকম করে মেহেকের বাবাকে আয়াত বুঝিয়েছিল। মেহেকের বাবার সাথে কথা বলে মেহেক নিজের টিউশন পড়ায়। মেহেক কলেজে উঠে গেলে আয়াতের সাথে মেহেকের বিয়ে ঠিক করে। সব ঠিকঠাক ছিল। হঠাৎ করে কি থেকে কি হয়ে গেল। আয়াত মাথাটা নিচু করে চোখে জল ফেলে বলল, অনেক ভালোবাসি মেহেক, প্লিজ ফিরে এসো। আমি যে তোর হতে চাই। পাগল, প্লিজ আমাকে তোর করে নে। আয়াত পেছনে ফিরে দেখে আয়েশা দাঁড়িয়ে আছে। এসো। কিছু বলবি আয়শা? আয়ত আমি বুঝতে পারছি তোমার খুব কষ্ট হচ্ছে। তোমার কষ্ট আমি সহ্য করতে পারি না। তোমার আয়াত আয়েশাকে থামিয়ে দিয়ে বলল, আমি সব শুনতে চাই না, প্লিজ। আয়ত আমি ভেবেছিলাম তোমাকে আবার মেহেকের
কাছে ফিরিয়ে দিব, কিন্তু তুমি যে মেহেকের জন্য কষ্ট পাচ্ছ সে তো খুশিতেই আছে। তুমি জানো না ও বিয়ে করেছে তাও একজন হিন্দুকে, ওদের মেয়ে আছে, দেখলে? এসবের প্রমাণ কি? প্রমাণ আছে আয়ত, প্রমাণ আছে। মেয়েটা মেয়েকে মাম্মা বলে। আর এই দেখো মেয়েকের আর তার হাজবেন্ডের কিছু ছবি। আয়শা ছবিগুলো আয়তের হাতে দিল। ছবিগুলো তো ঋষভ ও মেহেককে একে অপরের অনেক কাছাকাছি। মেহেক ঋষভকে জড়িয়ে ধরে আছে। আয়াত ছবিগুলো আর দেখতে পারলো না, রুম থেকে বেরিয়ে গেল। আয়েশা শৈতানি হাসি দিয়ে আনমনে বলল, এইভাবেই, ঠিক এইভাবেই মেহেক তোমাকে আয়তের লাইফ থেকে বের করে দেব। আয়তের মনে বিষ তো ঠেলেই দিলাম, এবার শুধু ফেনা ওঠার অপেক্ষায়। শেষমেশ আমার জিত হবে। সকালবেলা ঋষভের বাড়িতে। মেহেক, আমাদের একবার দেশে যেতে হবে। সামনে দুর্গাপুজো, মা দুর্গা আসবে। তুমি যাবে তো? ওকে, তাহলে আজ কলেজটা চলে যায়। কবে যাবে? এই 2 দিন পর। ওকে, তুমি কলেজে যাও, আমি রেখে আসি। ওকে। শোনো, একটা কথা বলবো। তুমি আমার ছোট বোন, তাই আমার বোনের কষ্ট আমি সহ্য করতে পারছি না। প্লিজ আয়াতের কাছে যাও, সবটা বলো, সম্পর্কটা ঠিক করে নাও। কিন্তু ভাই। না, কোনো কিন্তু না। তুমি যদি মিষ্টি আর আমাকে একটু সময়ের জন্য আপন বলে মনে করে থাকো, তাহলে আজ আয়াতকে সব বলবে। ওকে। কলেজে আয়াত ক্লাসরুমে ছিল। মেহেক ভেতরে যায়। মে আই কাম ইন? ইয়েস, কামিন। মেহেক আয়াতের কাছে গিয়ে বলল, স্যার, আপনার সাথে কিছু কথা আছে। বলো। এখানে না, পার্সোনাল। ওকে, বাহিরে চলো। মেহেক আর আয়াত বাহিরে যায়। বলো কি বলবে। স্যার, আমি আবার আমাদের সম্পর্কটা আগের মতো করতে চাই। বাহ, স্বামী মেয়ে রেখে আবার আমার কাছে ফিরতে চাও। সেদিন আমি ঠিকই বলেছিলাম, তুমি সত্যিই দুশ্চরিত্র একজন। ভাবতেই ঘেন্না লাগে, তোমার মতো একজনকে ভালোবেসেছিলাম। আয়শা ঠিকই বলেছিল, তুমি অন্য কারোর সাথে ঘর করছো, আর আমি শুধু শুধু তোমার জন্য অপেক্ষা করেছিলাম। ছি, মেহেকের চোখ দিয়ে জল পড়ছে। কি আর বলবে আয়তকে। আয়ত কিছুটা থেমে বলল, এইখানে না এলে তোমার আসল রূপ দেখতে পেতাম না। আই জাস্ট হেট ইউ। মেহেক কি বলবে বুঝতে পারছে না। আয়াত তার সাথে আবার এরকম করলো। ছি, মেহেক সেখানে আর এক মুহূর্ত থাকলো না, বেরিয়ে গেল। বেশ কিছু কেটে গেল। আয়াত আর আয়েশা দেশে ফিরে গেছে। আজ মেহেক আর ঋষভ মিষ্টি দেশে যাওয়ার জন্য এয়ারপোর্টে বসে আছে। কিছুক্ষণ পর ফ্লাইটে উঠে পড়ে। আজ 5 বছর পর মেহেক তার দেশে ফিরছে। তার মন খুব অস্থির তার মা বাবাকে দেখার জন্য। মেহেক মিষ্টিকে কুলে নিয়ে বসে আছে, আর পাশে ঋষভ। মেহেক ঋষভকে বলল, ভাই, আমি নতুন করে কিছু করতে চাই। আমি কোনো কাজ করতে চাই, এমন কাজ যেটা আমাকে সব ভুলে থাকায় সাহায্য করে। প্লিজ। ঠিক আছে, তুমি অ্যাক্টর হবে। অ্যাক্টর? হ্যাঁ, হব না কেন? এটা তো আমার ছোটবেলার স্বপ্ন। ওকে, ইন্ডিয়া গিয়ে তোমাকে জয়েন করিয়ে দেবো। ওকে। মেহেক আর ঋষভ এয়ারপোর্ট থেকে বেরিয়ে ঋষভ আগেই ফোন করে দিয়েছিল গাড়ির জন্য। দেখে তার গাড়ি দাঁড়িয়ে আছে। কলকাতা থেকে বোলপুরের উদ্দেশ্যে রওনা দিল। বোলপুরে গীতাঞ্জলি সিনেমা হলের কাছে মেহেক গাড়িটি থামাতে বলল। কি হলো মেহেক, গাড়ি থামালে কেন? 1 মিনিট। মেহেক গাড়ি থেকে নেমে কিছুটা দূরে গিয়ে একটা ছেলেকে বলল, আবির। মেহেক, তুই তুই বেঁচে আছিস? কোথায় ছিলে এতদিন? জানিস আমি কত খুঁজেছি। তুই চলে যাওয়ার পর তোর বাবা মা একদম ভেঙে পড়ে। আমি তাদেরকে আমার কাছে এনে রাখি। কোথায় ছিলি? সব বলবো, এখন মা বাবার কাছে নিয়ে চল। আবিরকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। আবির এর বাড়িতে ঢোকে। মেহেক দেখে একজন বৃদ্ধা সাদা কাপড় পরে জানালার দিকে তাকিয়ে আছে। মেহেক, তোর মা। মেহেক গিয়ে জড়িয়ে ধরে মা বলে। মহিলা পেছনে ঘুরে মেয়েকে দেখে খুশিতে কেঁদে দেয়। মেহেক, কোথায় ছিলি তুই এতদিন? জানিস কোথায় কোথায় খুঁজেছি তোকে? সব বলছি মা, তার আগে বলো তুমি সাদা কাপড়ে কেন? আর বাবা কই? আজ 3 বছর হলো তোর বাবা মারা গেছে। বলেই মেহেকের মা মুখে কাপড় দিয়ে মুখে চেপে কাঁদতে লাগলো। মেহেক মেঝেতে বসে পড়ে, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদতে লাগলো। আবির ওকে সামলাই। প্লিজ মেহেক, শান্ত হও, কেঁদো না। যা হওয়ার তো হয়ে গেছে। মেহেক, আর কেঁদো না, নিজেকে শক্ত করো। মেহেক, তুই এতদিন কোথায় ছিলি? মা, আমি এতদিন সিঙ্গাপুর ছিলাম।
সিঙ্গাপুর? মেহেক সবটা খুলে বলল। মেহেকের কথা শুনে মেহেকের মা ঋষভকে জড়িয়ে ধরে কাঁদে। ঋষভকে এখানেই থাকতে বলে। মেহেকের মা হঠাৎ মিষ্টিকে দেখে বলল, এই বাচ্চা মেয়েটাকে? ও মিষ্টি আমার মাম্মা। ও আচ্ছা, তোমরা এসো, ফ্রেশ হয়ে নাও। তুমি আমার দিদুন? হুম। বেশ কিছুদিন পর দুর্গাপুজোর মণ্ডপে মিষ্টি জোর করে মেহেক নিয়ে এসেছে। মেহেক সুন্দর করে শাড়ি পরেছে। মিষ্টি খুব খুশি। মণ্ডপ থেকে ঠাকুর দেখে বেরিয়ে গেল। মিষ্টি আর মেহেক শান্তিনিকেতনের দিকে যায়। খুব ঘুরে হঠাৎ কেউ এসে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, মেহি, তুই বেঁচে আছিস? ইস্যু, তুই কেমন আছিস? আমি ভালো। তুই বল, এতটা বছর কোথায় ছিলি তুই? চল সব বলছি। মেহেক ইস্যুকে সবটা খুলে বলল। স্যার তোকে আবার ভুল বুঝেছে। তুই সত্যিটা স্যারকে বলি না কেন? যে মানুষটা আমাকে বোঝে না তাকে আমি কি বোঝাবো বলতো? উনি একবারও সত্যিটা জানতে চাইলেন না। আমাকে যা নয় তাই বলে অপমান করলেন। এবার উনি চাইলেও আমি কোনোদিন ওনার কাছে ফিরবো না, কোনোদিনও ক্ষমা করব না ওনাকে। হুম, এই মেয়েটা কে রে? ও মিষ্টি ঋষভের মেয়ে। অন্যদিকে আয়তের বাড়িতে আয়ত মেহেককে ভোলার জন্য নিজেকে সবসময় কাজে ব্যস্ত রাখছে। আয়েশার সাথে বিয়ের জন্য আয়াতের বাড়ির লোক সবাই কাজে ব্যস্ত। প্রায় 10 দিন পর মেহেক অ্যাক্টিং এ জয়েন করেছে। ঋষভের একজন বন্ধু ডিরেক্টর, তাই সহজেই মেহেককে এই কাজে নিয়েছে। আর মেহেকও এইসব কাজ খুব ভালো পারে। মেহেক এখন কাজে ব্যস্ত। ঈশ্বরীর সাথে হঠাৎ একদিন আয়াতের দেখা। ঈশ্বরী এড়িয়ে চলে যেতে চাইলেই আয়াত ডাক দিল। ইস্যু, ও হ্যাঁ স্যার, বলুন। কেমন আছো? দারুণ আছি, আর থাকাই কথা। আমার বন্ধু এখন অ্যাক্টর। ও তাই নাকি? তা তোমার বন্ধু স্বামী মেয়েকে নিয়ে এখন বুঝি এখানেই থাকবে? স্বামী মেয়ে মানে কার কথা বলছেন? কেন, ঋষভ তোর মেয়ে মিষ্টি? কিন্তু ঋষভ তো ওর ভাই, আর মিষ্টি ওকে এমনি মাম্মা বলে ডাকে। মানে? ও, আপনি তো সত্যিটা জানেন না। আচ্ছা শুনুন, 5 বছর আগে আপনি যখন মেয়েকে অপমান করেছিলেন। ইস্যু সবটা আয়াতকে বলল। আয়াত কথাগুলো শুনে মাথায় হাত দেয়। তার মাথায় আকাশ ভেঙে পড়ল। আয়াতের চোখ ছলছল করে উঠল। ইস্যু চারিদিকে তাকিয়ে দেখলো রাস্তায় অনেক লোকজন তাদের দিকে তাকিয়ে আছে। সূর্য মাথার উপরে, প্রচন্ড রোদ, শরৎকাল, ঠান্ডা, হালকা গরম, শীতের শুরু। আর আয়াতের মাথা দিয়ে ঘাম ঝরছে। মাথাটা ঘুরে উঠল। ইস্যু ধরে নেয়। ইস্যু একটু ভয় পেয়ে বলল, স্যার, আপনি ঠিক আছেন তো? আপনার শরীর খারাপ লাগছে স্যার? ইস্যু ব্যাগ থেকে জল বের করে আয়াতকে দিল। আয়াত জলটা খেয়ে বলল, ইস্যু যেখানে কাজ করছে সেই জায়গার ঠিকানাটা দাও তো একটু, প্লিজ। ইস্যু না করো না, আমি আমার ফুলটা সূত্রে নিতে চাই। মেহেকে আর কষ্ট পেতে দেব না আমি, প্লিজ ওর ঠিকানাটা দাও। ওকে। ধন্যবাদ ইস্যু। আয়াত আর এক মুহূর্তে দেরি না করে বেরিয়ে গেল। মেহেকের শুটিং এর জায়গায় গিয়ে দারোয়ানকে বলল গেট খুলতে, কিন্তু দারোয়ান কিছুতেই খুলবে না। আয়াত করুণ ভাবে বলল, প্লিজ আমাকে যেতে দিন, আমি মেহেরের সাথে দেখা করব। ওনার সাথে অনেকেই দেখা করতে চায়, আপনি বললেই ওনার সাথে দেখা করতে পারবেন না, চলে যান। আমি ওনার স্বামী, প্লিজ আমাকে যেতে দিন। সিনেমার নায়িকাকে সবাই জিয়ে বই বলে, তা বলে সত্যি তাদের বর হওয়া যায় না। যান তো, বিরক্ত করবেন না। আয়াত এবার রেগে গিয়ে দারোয়ানের কলার ধরে নেয় আর মারতে লাগে। কি করছেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। আমাকে ঠুকতে দিবি কি না? দেব না। তখনই ঋষভ শুটিং হল থেকে বেরিয়ে আসছিল। দারোয়ানের সাথে কারো লড়াই দেখে ছুটে এসে বলল, আরে কি করছেন আয়াত আপনি? আয়াত দারোয়ানকে ছেড়ে দেয় আর ঋষভকে বলে, এই আমাকে ঠুকতে দিচ্ছিল না। তুমি ওনাকে ঢুকতে দিচ্ছে না কেন? তুমি জানো ওকে? স্যার, আমরা কি করব? আমাদের তো অচেনা মানুষকে ঢোকানোর পারমিশন নাই। ওকে, আয়াত তুমি এখানে? আয়াত কিছুটা দূরে নিয়ে গিয়ে বলল, আমি আমার সব ভুল বুঝতে পেরেছি, আমি সব সত্যিটা জানতে পেরেছি। আমি আমার মেহেকে আর কষ্ট পেতে দেব না, প্লিজ আমাকে মেহেকের কাছে নিয়ে চলুন। আচ্ছা চলুন। ঋষভ আয়াতকে মেহেকের কাছে নিয়ে যায়। মেহেক মেকআপ রুমে ছিল। ঋষভ ডাকলো, তাই বাহিরে এসে শাড়ি ঠিক করতে করতে বলল,
হ্যাঁ ভাই বলো। দেখ কে এসেছে। মেহেক উপরে মুখ তুলে দেখে আয়াত। মেহেক দেখা মাত্রই ক্ষেপে উঠল। আপনি আপনি এখানে কেন? কি চাই? ও, অপমান করে মন ভরেনি, আরো করতে এসেছেন তাই তো? তা চুপ করে না থেকে শুরু করে দিন। মেহেক, আমি তোমার কাছে ক্ষমা চাইতে এসেছি। আমি আমার সব ভুলটা বুঝতে পেরেছি। আমি সব সত্যিটা জেনেছি। তুমি কেন আমাকে সত্যিটা বলতে না? তাহলে তো এত অপমান করতাম না। তার মানে আপনি সবটা জেনে এখানে এসেছেন? মানে আমার উপর বিশ্বাস না করে সত্যিটা জেনে এখন ক্ষমা চাইতে এসেছেন? যে মানুষটা আমাকে বিশ্বাসই করে না, তার কাছ থেকে অপমান ছাড়া আমি কিছু পাইনি, পাবো না। আর কি যেন বললেন? আমি আপনাকে সত্যিটা বলিনি। আরে সেই দিন আমি আপনাকে সবটা সত্যি বলতে গিয়েছিলাম, কিন্তু আপনি আমাকে দুশ্চরিত্রা বলে অপমান করেছিলেন। আজ সেই দুশ্চরিত্রের কাছে ক্ষমা চাইতে এসেছেন? বাহ। মেহেক, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্লিজ ফিরে এসো, প্লিজ মেহেক। ফিরে আর আপনার কাছে কখনো না। চলে যান এখান থেকে। ঋষভ অনেকক্ষণ থেকে ওদের কথোপকথন শুনছে, কিন্তু কিছু বলছিল না। এবার বলল, মেহেক দেখ, ও ক্ষমা চাইছে, ওকে ক্ষমা করে দে। না ভাই, সেটা হয় না। আয়াত এবার মেহেককে জড়িয়ে ধরে। মেহেক এক ঝটকা দিয়ে আয়াতকে সরিয়ে দিয়ে গালে ঠাস করে চট দিয়ে চেঁচিয়ে বলল, ডোন্ট টাচ মি মিস্টার আয়াত। আমাকে ছোঁয়ার অধিকারই আপনি হারিয়ে ফেলেছেন। আপনার সাহস কি করে হয় মেহেককে ছোঁয়ার? আমার ধারে কাছে আসারও সাহস করবেন না। দারোয়ান, দারোয়ান, দারোয়ান! দারোয়ান ছুটে এসে বলল, জি ম্যাডাম, বলুন। বের করে দিন এই লোকটাকে, আর কোনো দিন এখানে ঢুকতে দেবেন না। খড়থক্কা দিয়ে বের করে দিন। কিন্তু ম্যাডাম, উনি তো আপনার স্বামী। উনি আমার কেউ না, আর আমি তোমাকে বলছি তো ওনাকে বের করে দিন। আয়াতের চোখে স্পষ্ট জল দেখা যাচ্ছে। চোখে জল মুছে মেহেক বলল, থাক, আমি চলে যাচ্ছি। আয়াত চোখ মুছে মুছে চলে যায়। মেহেক দৌড়ে মেকআপ রুমে ঢুকে পড়ে। সবাইকে রুম থেকে বেরিয়ে যেতে বলল, আর দরজা লাগিয়ে কাঁদতে লাগে। চাইনি তোমাকে অপমান করতে, কিন্তু আমি তোমার কাছে ফিরতে চাই না, আর কষ্ট পেতে চাই না। এই হাত দিয়ে তোমাকে আমি চড় মারলাম। বলেই হাতটা আয়নায় মারল। এত জোরে মারল, আয়না ভেঙে কাঁচগুলো মেহেকের হাতে ফুটে রক্ত বের করে দিল। আর সেই কষ্ট কিছুই না মেহেকের কাছে। ওইদিকে আয়াত বাড়িতে গিয়ে চেঁচামেচি শুরু করে দেয়, আয়েশা, 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 কোথায় তুমি? বেরিয়ে এসো। আয়েশা আয়াতের সামনে এসে বলল, কি হয়েছে আয়ত? এত চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? ঠাস করে একটা চর মেরে দিল আয়াত আয়েশাকে, আর চেঁচিয়ে বলতে লাগলো মেহেকের সব কথা। তুমি আমাকে মিথ্যে ছবি দেখিয়ে মেহেকে অপমান করিয়েছো আমাকে দিয়ে। ছি। আয়ত, আমি যা করেছি সবটা তোমাকে ভালোবেসে। কি? আমাকে ভালোবেসে? ভালোবাসার শব্দটা তোমাকে মানায় না, বুঝেছো? তোমার কথা শুনে আমি মেহেকে কত কষ্ট দিয়েছি। বেরিয়ে যাও, বেরিয়ে যাও ওই বাড়ি থেকে। না, ও কোথাও যাবে না। ও এই বাড়ির হবু বউ। তুই যদি ওকে এই বাড়ি থেকে বের করিস তাহলে আমার মরা মুখ দেখবি। কথাটা কানে ভেসে আসতে আয়াত পেছন দিকে তাকিয়ে দেখে তার মা। আয়াত আর একটা কথাও না বলে চলে যেতেই আবার দাঁড়িয়ে গিয়ে বলল, আমার স্ত্রী শুধু মেহেক। আমার জীবনে মেহেক ছাড়া কাউকে আমি আসতে দেব না। মেহেকের জায়গা নিতে কাউকে দেব না। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে নিজের রুমে ঢুকে গেল আয়ত। অন্যদিকে মেহেক শুটিংয়ে ব্যস্ত। মেহেকের করা সিনেমার প্রমো বেরিয়েছে। প্রমো দেখে দর্শক পাগল। তাই কাল মেহেক গীতাঞ্জলি হলে যাবে। ওখানে তাকে বরণ করে নেবে বড় বড় নেতারা। মেহেক খুব সুন্দর করে সেজেছে। খোলা চুল, লাল শাড়ি, লাল লিপস্টিক, চোখে কাজল। আজ দর্শক মেহেককে দেখে পাগল হয়ে যাবে। ঝলমলে রাতের জোনাকি পোকা আলো, পূর্ণিমা রাতের আলো। মেহেকের গাড়ি গীতাঞ্জলি হলের কাছে এসে থামবে। চারিদিকে মেহেকের ফ্যানরা মেহেকের সাথে দেখা করার জন্য খেপে যাচ্ছে, আর গার্ডরা তাদের আটকাচ্ছে। মেহেক গাড়ি থেকে নেমে গীতাঞ্জলি হলে ঢোকে। ঋষভ আয়াতকে আগে থেকেই ওখানে নিয়ে এসেছে। দূর থেকে আয়াত মেহেককে দেখছে আর চোখের পানি ফেলছে। মেহেক গিয়ে একটা রুমে বসলো, আর তখন আবির মেহেকের কাছে এসে বলল, কি রে, চল, শো তো শুরু হয়ে গিয়েছে। ওকে চল। মেহেক যায়। দু একটা কথা বলে। স্টেজে ঋষভ, আবির আর আয়াত আছে।
মানে মেহেকের পেছনে আর ঋষভের পেছনে আয়াত দাঁড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে আয়াতকে খুব জোরে কেউ ধাক্কা দেয়, আর আয়াত মেহেকের কাছে এসে মেহেকের সাথে ধাক্কা লাগে। দুজনে পড়ে যায়। মেহেক উঠে আয়াতের কলার ধরে ঠাস 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 করে চলের উপরে চল মারতে থাকলো আর চেঁচিয়ে বলল, লজ্জা করে না আপনার? এত অপমান করার পরও মুখ উঠিয়ে এখানে চলে এসেছেন। আপনাকে কতবার বলেছি আমার সামনে আসবেন না, তাও চলে এসেছেন। লজ্জা বলে কিছু নেই দেখছি। আপনার মুখ দেখতে আমার ঘৃণা লাগে, বুঝেছেন? ছি, আপনি নাকি কলেজের স্যার, আর আপনার এই চরিত্র! ছি, আপনার নিজেরই তো চরিত্র ঠিক নেই, আবার অন্য কেউ বলেন কোন মুখে? লজ্জা থাকা দরকার। কাকে কি বলছি, আপনার তো আবার লজ্জা বলে কিছু নেই। কি ভেবেছিলেন এখানে এসে আমার গায়ে পড়লে আমি আপনাকে আমার স্বামী বলে সবার সামনে পরিচয় দেব, তাই তো? ভাবলেন কি করে আপনার মতো কাপুরুষকে আমি আমার স্ত্রী বলে পরিচয় দিব? আয়াতের চোখে জল ঢল ঢল করছে। চোখের পাতে একটু নড়ে চড়ে উঠলেই টপ করে জলটা পড়ে যাবে। আয়াত এবার মেহেকের দিকে তাকিয়ে বলল, পরিচয় না দিয়েও আমি তোমার স্বামী, এটা তো মিথ্যা না। আইনত এখনো তুমি আমার স্ত্রী। ওকে, তাহলে সেটারও ব্যবস্থা করছি। আয়াত মেহেকের হাত ধরে নিয়ে বলল, আর কত কষ্ট দেবে মেহেক? প্লিজ আমাকে ক্ষমা করো, আমি যে মরেও শান্তি পাবো। মরার কথাটাই মেহেকের বুকটা কেঁপে উঠল। ছাড়ুন আমার হাত। গার্ড আয়াতের কাছে যেতে গেলেই আবির আর ঋষভ আটকায়। মেহেক, এই হাজার হাজার লোকের সামনে তোমার পা ধরে আমি ক্ষমা চাইবো মেহেক। প্লিজ ফিরে এসো, তুমি যা শাস্তি দেবে আমি মেনে নেব। প্লিজ মেহেক। আয়াত মেহেকের পা ধরতে গেলে মেহেক দূরে সরে গিয়ে বলল, চলে যান, চলে যান বলছি। হাজার হাজার লোক দেখছে আয়াতকে, দেখে সবাই হাসাহাসি করছে, কিন্তু মেহেকের বুকের ভেতরে যে কি তোলপাল চলছে একমাত্র সেই জানে। না চাইতেও আয়াতকে সে এত অপমান করলো। মেহেক ছুটে একটা রুমে চলে যায়, আয়াতও চলে যায় সেইখান থেকে। ঋষভ আর আবির মেহেকের পেছনে ছুটে যায়, গিয়ে দেখে মেহেক সোফায় বসে কাঁদছে। ঋষভ বলল, আর কত কষ্ট নিজেকে আর আয়াতকে দিবি বল? চুপ কেন? শান্তি হয়েছে এবার? হাজার হাজার লোকের সামনে নিজের স্বামীকে অপমান করলি, শান্তি তো? ঋষভ আবিরকে ইশারা করলো। আবির কিছু ছবি মেহেকের হাতে দিয়ে বলল, দেখ। ছবিগুলো দেখে মেহেক খেপে গেল আর চেঁচিয়ে বলল, ছি, আমার কাছে ক্ষমা চেয়ে এখন অন্য মেয়ের সাথে ফুর্তি করছে। এই ওই শয়তানটার চরিত্র। তাহলে ওর আসল রূপ এটা? আমার কাছে এবার পরিষ্কার যে উনি একটা চরিত্রহীন লোক। আজই আমি ওনার থেকে ডিভোর্স নেব। ঋষভ ঠাস করে মেহেককে চড় মারলো। মেহেক গালে হাত দিয়ে ঋষভের দিকে হা করে তাকিয়ে আছে। ঋষভ রেগে গিয়ে বলল, ঠিক এইরকমই আয়ত করেছিল, যেমনটা তুই করলি আজ। মেহেক কান্না ভরা সুরে বলল, কি করব ভাই, আমি ওকে অনেক ভালোবাসি। হারানোর ভয় ছিল, আর আজ দেখো ওকে তো আমি হারিয়েই ফেললাম। আচ্ছা, বিশ্বাস করিস তো ওকে? করি, কিন্তু এইসব দেখার পর কি করে আর বিশ্বাস করব বলো? এই ভয়টাই আমি করতাম। বলেই কাঁদতে লাগলো। ঋষভ এবার মেহেকের মাথায় হাত বুলিয়ে বলল, আসলে আমরা যখন কাউকে খুব বেশি ভালোবেসে ফেলি তখন তাকে হারানোর ভয়টা বেশি হয়ে যায়। তাই আমরা যখন ভালোবাসার মানুষটির জন্য কোনো নেগেটিভ দিক খুঁজে পাই তখন বুকের মধ্যে কেমন তোলপাড় শুরু হয়ে যায়, আর ভালোবাসার মানুষটিকে অনেক কথা শুনিয়ে দিই। সেই মুহূর্তেই আমরা বুঝতে পারি না আমরা কাকে কি বলছি। ভালোবাসা এমনই রে, আমরা প্রিয় মানুষটিকে হারানোর ভয়ে কি না করে বসি। আয়তের অবস্থাও ঠিক এমনই, তো কেউ ও অন্য কারোর সাথে সহ্য করতে পারে না। সেই দিন সিঙ্গাপুরে যাওয়া হয়েছে সব আয়েশার জন্য। আয়েশা তো ওরা আমার নেগেটিভ ছবি দেখিয়েছে আয়তকে, আর সেই জন্যই আয়ত তোকে এত কথা শুনিয়েছিল। এই ছবিগুলো ও নেগেটিভ কম্পিউটারের দ্বারা আয়তকে আর অন্য একটা মেয়ের সাথে করা হয়েছে, আর এটা আবির করেছে তোকে বোঝানোর জন্য। ভাই, আমাকে প্লিজ আয়াতের কাছে নিয়ে চলো। প্লিজ ভাই, আমি আর পারছি না ওকে ছাড়া থাকতে। প্লিজ ভাই। হ্যাঁ চল। অন্যদিকে আয়াত রাস্তায় অন্যমনস্কভাবে হাঁটছে আর আপন মনে বলছে, মেহেক যদি আমার জীবনে না থাকে তবে কি লাভ এই জীবন রেখে? না, আমি আর এই জীবন রাখবো না। আমি খুব খারাপ একজন মানুষ। মেহেক যা বলেছে ঠিক বলেছে। আমার মুখ দেখে যদিও খুশি হয় তবে তাই হোক। ভালো থেকো মেহেক। আমি তোর হতে চাই মেহেক। এই জন্মে না হলেও পরের জন্মে আমি তোর হতে চাই।
একটা লরির মুখোমুখি আয়াত চলে আসে আর লরির সাথে ধাক্কা লেগে ছিটকে পড়ে। কিছুক্ষণের মধ্যে লোক জড়ো হয়ে যায়। অন্যদিকে মেহেক আয়াতের কাছে আসার জন্য সুন্দর করে সেজে গোলাপ ফুল হাতে নিয়ে হঠাৎ ছুরি পড়তে গিয়ে ছুরিগুলো ভেঙে পড়ে গেল। মেহেকের মন কু ডাকছে। কি রে, কি হলো? রেডি তো? আবিরের ডাকে হুঁশ ফিরল মেহেকের। দেখ না, চুড়িগুলো এমনি এমনি ভেঙে গেল। মনটা বড্ড অস্থির লাগছে রে। আয়তের কাছে গেলে সব ঠিক হয়ে যাবে, চল। আবির আর ঋষভের সাথে যাচ্ছে মেহেক। হঠাৎ ঋষভের কল আসে। ফোনের স্ক্রিনে ভেসে ওঠে ইমরা, আয়াতের বোন। আবির তাড়াতাড়ি করে ফোনটা তুলে বলে। হ্যালো ইমরা, বলো। ইমরা কাঁদতে কাঁদতে বলল, আবির, আবির ভাই, ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। প্লিজ তুমি ভাবিকে খবরটা দিও। ডাক্তার বললো খুব অবস্থা খারাপ। ওকে ওকে, তুমি শান্ত হও, আমি আসছি। আবির ফোনটা কেটে দিয়ে চুপ করে গেল। মেঘ অস্থির হয়ে জানতে চাইল, আবির কি হয়েছে? ইমরা কেন ফোন করেছিল? বল। কিরে আবির, বল। আমার আর ঠিক আছে তো? কারো কিছু হয়েছে নাকি? চুপ করে থাকিস না, প্লিজ বল। মেঘ, আয়াতের অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা ভালো নেই। না, এটা হতে পারে না। মেঘ কান্নায় ভেঙে পড়ে। হসপিটালে আয়েশা, আয়াতের ফ্যামিলির সবাই অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছে। মেহেক ঢুকে আগে রুমের দরজার সামনে দাঁড়ায়। কেউ মেহেকের সাথে কথা বলছে না। হঠাৎ আয়াতের মা বলল, তুই তুই এইখানে কেন এসেছিস? আমার ছেলেকে খেয়ে শান্তি হয়নি তোর? মেহেক কোনো কথাই কান দেয় না। কিছুক্ষণ পরে ডাক্তার বাহিরে আসতেই মেহেক জিজ্ঞাসা করলো, ডাক্তার, উনি কেমন আছেন? উনি ভালো হয়ে যাবেন তো? ওনাকে অপারেশন করা হয়ে গেছে, কিন্তু ওনার অবস্থা ভালো নেই। সবটা আল্লাহর উপর ছেড়ে দিন। 24 ঘন্টার মধ্যে জ্ঞান ফিরলে তো খুব ভালো, না হলে আমাদের আর কিছুই করার থাকবে না। ডাক্তার, আমি ওনার সাথে একবার দেখা করতে চাই। এখন দেখা করার পারমিশন দিতে পারবো না। প্লিজ ডাক্তার, একবার। ওকে। মেঘ দরজা খুলে ঢুকতে গেলে আয়েশা এসে ওর হাত ধরে বলল, আয়াতের কাছে তোমাকে আমি যেতে দিব না। মেঘ কিছু না বলে আয়েশার হাতটা মুচড়ে ধরলো আর তাতে দাঁত চেপে বলল, তুই কে আমাকে আটকানোর? তোর সাথে আমার হিসেব বাকি আছে, পরে দেখে নিব। এখন আগে আয়াতকে সুস্থ করে তুলি। হাতটা ছেড়ে দিয়ে রুমে ঢুকলো। রুমে ঢুকে দেখে আয়াত পেটে শুয়ে আছে। মেঘ আয়াতের অবস্থা দেখে ঠাই দাঁড়িয়ে রইল। মুখ ফুটে কোনো কথা বের হচ্ছে না, তবে চোখ থেকে বন্যা বয়ে যাচ্ছে। মেহেক নিজেকে আর আটকাতে পারল না। ছুটে গিয়ে আয়াতকে জড়িয়ে ধরল আর আয়াতের বুকে মুখ গুজে নিঃশব্দে কাঁদছে। এইভাবে কিছুক্ষণ কান্নার পরে মেহেক আয়াতের বুক থেকে মাথা উঠিয়ে চোখে জল মুছে বলল, এই উঠুন, উঠুন বলছি। কত কষ্ট দেবেন আমাকে আপনি? বোঝেন না আমার কত কষ্ট হয় আপনাকে ছাড়া থাকতে? প্লিজ উঠুন, আর কোনোদিন আপনাকে কষ্ট দেব না আমি। প্লিজ স্যার, উঠুন। মেহেক আবারও কথাগুলো বলে কান্নাই ভেঙে পড়ে। এবার আয়াতের দুটো হাত নিজের হাতের মধ্যে নিয়ে চুমু খেয়ে বলল, ভালোবাসি অনেক। আমি যে তোর হতে চাই পাগল, ফিরায় না। সরি, আপনাকে তুই বলে ফেললাম, আর বলবো না। সরি, কান ধরছি। প্লিজ ফিরে আসুন আমার কাছে, প্লিজ। প্রায় রাত 12টা। মেহেক আয়াতের কাছে বসে থেকে ঘুমিয়ে পড়েছে। আস্তে আস্তে চোখ খুলে আয়াত মেহেককে তার বুকে দেখতে পায়। ঠোঁটের কোণে ছোট্ট একটা হাসি দিয়ে মাথায় হাত বুলিয়ে দিতেই মেহেক নড়ে চড়ে উঠল। মেহেকের ঘুম ভেঙে যায়। আয়াত ইচ্ছে করে চোখ বন্ধ করে নেয়। মেহেক চোখ খুলে দেখে আয়াতের এখনো জ্ঞান ফিরেনি। মেহেক আয়াতের কপালে চুমু দেয়। 2 হাত আয়াতের গালে দিয়ে বলল, অনেক ভালোবাসি আপনাকে, বিশ্বাস করুন। প্লিজ তাড়াতাড়ি আপনি চোখ খুলুন, আর কোনোদিন ছেড়ে যাব না আমি। আপনার কিছু হলে আমিও নিজেকে আয়াত মেহেকে কথাটা বলতে না দিয়ে হাত দিয়ে মেহেকের মুখটা বন্ধ করে দিল। মেহেক বড় বড় চোখে আয়াতের দিকে তাকিয়ে আছে আর মনটাও খুশিতে নাচছে। আয়াত আস্তে আস্তে বলল, ফুলেও আর এই কথা কোনোদিন বলো না। আমি কোথাও যাবো না তোমাকে ছেড়ে, বুঝেছ? আমি তোমার ছিলাম, তোমার আছি, আর থাকবো। মেহেক আর কিছু না বলে আয়াতকে জড়িয়ে ধরলো। আয়াতও এক হাত দিয়ে মেহেককে জড়িয়ে ধরলো। মেহেক কিছুক্ষণ পরে বাহিরে গিয়ে ঋষভ আর আয়াতের বাবা এখানেই ছিল। ওদের বলল, বাবা, ওনার জ্ঞান ফিরেছে। সত্যি ওর জ্ঞান ফিরেছে? আয়াতের বাবা আয়াতের সাথে দেখা করে বাড়ির লোকজনকে জানিয়ে দিল আয়াতের জ্ঞান ফিরেছে। সকাল হতেই মেহেক বাড়ি যায় আবিরের বাড়িতে। সেখানে গিয়ে ফ্রেশ হয়ে আয়াতের জন্য হালকা কিছু রান্না করে। মেহেক রুমে শাড়ি পরছে, তখনই মিষ্টি এসে বলল, মাম্মাম, আমিও তোমার সাথে যাব।
না মাম্মা, তুমি না আমার ভালো মেয়ে, ওখানে যেতে হয় না বাচ্চাদের। আমি তোমার ভালো মেয়ে, ওকে আমাকে পরে নিয়ে যেও। হুম। মেহেকের মা রুমে ঢুকে বলল, আয়াত কেমন আছে? ভালো আছে। ওদের বাড়ির লোকজন তোকে কিছু বলেনি তো? বলতে ছাড়িনি, তবে আমিও ছাড়িনি, অনেক কিছু শুনিয়েছি। ঠিক আছে, তুই যা, এখন দেরি হয়ে যাবে। হুম। মেহেক হসপিটালে যায়। আয়াতের রুমে যেতেই দেখে আয়েশা আয়াতকে জড়িয়ে ধরে আছে। আয়াত আয়েশাকে ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। মেহেক রেগে গিয়ে আয়েশাকে আয়াতের বুক থেকে তুলে বাহিরে এনে ঠাস ঠাস করে চরের উপরে চর মারে। আয়েশা মেহেককে চর মারতে এলেই মেহেক ওর হাতটা ধরে মুচড়ে দেয় আর বলে, তোর সাহস হয় কি করে আমার বরকে জড়িয়ে ধরার, আবার আমাকে চর মারতে আসিস? শাকচুন্নি, তোকে আজ আমি মেরেই ফেলবো। আয়েশার হাতটা ছেড়ে দেয় মেহেক। আয়েশা রেগে গিয়ে বলল, ও আমার হবু বর, তুই কে? তুই কেউ না, আমার সাথে ওর এঙ্গেজমেন্ট হয়েছে। আয়াত রাজি ছিল না ঠিক, কিন্তু মামুনির নাটকের কারণে ও সব করতে রাজি হয়েছে। এমনকি কিছুদিন পর মামুনির নাটকের জন্য ও আমাকে বিয়ে করবে। তোর সাথে শুধু এঙ্গেজমেন্ট হয়েছে, আমার সাথে ওর বিয়ে হয়েছে। হাজার হাজার মানুষকে সাক্ষী রেখে সারা জীবন একে অপরের বুকের হৃদয়ে থাকবো বলে কথা দিয়েছি। 7 জন্মের ভালোবাসা আমাদের, এত সহজে কি করে ছেড়ে দি বল? আর একজন বিবাহিত পুরুষকে তুই বিয়ে করবি কি করে? আমি যদি আয়াতকে ডিভোর্স দিই তবেই তুই ওকে বিয়ে করতে পারবি, কিন্তু আমি তো করবো না। তাহলে কি করবি এখন? আয়েশা রেগে চলে যায় ওখান থেকে। মেহেক হাসতে হাসতে আয়াতের কাছে যায়। আয়াত মেহেককে হাসতে দেখে বলল, কি ম্যাডাম, কি করলো ওর সাথে? যা করেছি আপনাকে জানতে হয় না। আর শুনুন, আপনার মা যে এরকম একটা জঘন্য কাজ করতে পারে আমি কোনোদিন ভাবিনি। কেন, কি হয়েছে? মেহেক সবটা বলল। ছি মা, হ্যাঁ এমন? ছাড়ুন, আমাকে ক্ষমা করেছেন তো? পাগলি, করেছি। মেহেক আয়াতকে জড়িয়ে ধরে। কিছুদিন পরে আয়াতকে হসপিটাল থেকে বাড়ি নিয়ে যাওয়া হচ্ছে। মেহেক আয়াতকে গাড়িতে বসিয়ে ঋষভের জন্য অপেক্ষা করছিল। হঠাৎই মেহেকের দিকে একটা গুলি তাক করে আসে। মেহেক ঋষভকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। গুলিটা একটা গাছে লাগে। সঙ্গে সঙ্গে গার্ড ছুটে যায় যেদিকে থেকে গুলিটা এসেছে সেই দিকে। মেহেক, ঠিক আছিস তো তুই? ভাই, ঠিক আছি। তবে এটা কে করতে পারে? গার্ড গেছে তো, তুই গাড়িতে বস। গাড়িতে বসতেই আয়াত মেহেককে জড়িয়ে ধরে। তোমার কিছু হয়নি তো মেহেক? কিছু হয়নি, দেখুন আমি ঠিক আছি। ওরা থানায় যায়। থানায় গিয়ে সব কথা বলে পুলিশকে। গার্ডরা আক্রমণকারীকে ধরে থানায় নিয়ে আসে। পুলিশ তাদের জিজ্ঞাসা করে কে এসব করতে বলেছে। তারা নাম বলে দেয় আয়েশা। আয়াতের বাড়িতে গিয়ে পুলিশ আয়েশাকে গ্রেফতার করে আর সারা জীবনের জন্য জেল হয়। ওর সাথে আয়াতের মাও। মেহেক আয়েশার সাথে জেলে দেখা করতে গিয়েছে। তুমি এখানে কেন? দেখতে এসেছে তোমরা কেমন আছো। দেখা হয়েছে, এবার যাও। ভাঙবে, তবুও মচকাবে না। জেলে এবার চাক্কি পিসিং অ্যান্ড পিসিং। শুধু খুব শখ ছিল না তোমার বেবি আয়াতের বউ হওয়ার? এখন এখানে বসে স্বপ্ন দেখো কেমন? সারা জীবন তো এখানেই থাকতে হবে, তাই স্বামী সংসারের এই জেলটাকেই ভালো। কেমন? বাই বাই মাদার ইন ল। মাম্মাম, আমি তোমাদের কাছে ঘুমাবো। মিষ্টি, তুমি আজ আমার পাশে ঘুমাবে। ভাই, মনে আছে তো কাল তোমার বিয়ে আমার মিষ্টি ননদের সাথে? আরেকটা বিয়ে আছে না? কার? ভুলে গেলে ঈশ্বরী আর আবিরের। ও ভুলেই গিয়েছিলাম। চাঁদনি রাত, জোনাকি পোকার আওয়াজ আর ভালোবাসার মানুষ দুটি কাছাকাছি। মেহেক আয়াতের বুকে শুয়ে আছে। আয়াত মেহেকের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কোনোদিন আর হারাতে দেব না তোমায়। আমিও ভালোবেসি। আমিও ভালোবাসি। কত বাধা পেরিয়ে 5 বছর পর ভালোবাসার মানুষ দুটি এক হলো। দোয়া করবেন আয়াত আর মেহেকের জন্য। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, ধন্যবাদ।